যদি দেখেন, give me a moment. রাইট, তো আপনাদের সবার প্রোফাইলে আপনারা কিছু ল্যাব পেয়ে যাবেন। এগুলো মূলত হচ্ছে অর্কেস্ট্রেশন এন্ড ওয়ার্কফ্লোর জন্য, যেটা হচ্ছে নেক্সট যে আমরা ক্লাসটা নিব বা নেক্সট যে ক্লাসে আমাদের ডিসকাশন হবে, সেখানে হচ্ছে আহ, আহ, আমাদের জন্য খুবই আহ, হবে, মানে আহ, আমাদের ডিসকাশনটা তখন আর কি আরো ফ্রুটফুল হবে এই ল্যাবগুলোর সাথে। তো এগুলো মূলত ওয়ার্কফ্লো অ্যান্ড অর্কেস্ট্রেশন নিয়ে, যেগুলো দিয়ে আপনার ইমেল পাইপলাইন এবং এলএলএম পাইপলাইন আপনারা অটোমেট করতে পারবেন এবং যেগুলোকে আরো প্রফেশন করতে পারবেন। তো ক্লাস শুরুর আগে আমাদের ব্রেন স্টেশন 23 এর দ্য মোস্ট প্রমিনেন্ট কো ফাউন্ডার মিজানুর ভাই কিছু বলতে চাচ্ছেন। মিজানুর ভাই, প্লিজ, দ্য রুম ইজ ইয়ার্স। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস এ লট। আমি আই এম রিয়েলি ইমপ্রেসড আর কি, যে সারাদিন আমার কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, ঠিক মতো। ওকে, পারফেক্ট। না মানে সারাদিন রোজা রেখে আহ, মানে জয়েন করা, ইট মাস্ট বি কোয়াইট ডিফিকাল্ট ফর এভরিওয়ান। তারপরেও যে আপনারা সবাই অন টাইমে জয়েন করেছেন, মানে দিস ইজ অ্যামেজিং। হ্যাঁ, সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আর কি। এটা একটা জায়গা। আর সেকেন্ড যেটা, উম, এই দ্য রেসপন্স উই গট এটাতে পার্টিসিপেট করার জন্য, দিস ওয়াজ আনবিলিভেবল আর কি। হ্যাঁ, আমরা আসলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকেই আমাদেরকে স্টিল নক করছেন যে পার্টিসিপেট করতে চাচ্ছেন, বাট আসলে আমরা সেটা অ্যাকোমোডেট করতে পারছি না ফর দিস টাইম। বাট অফকোর্স ইনশাল্লাহ সামনে আমরা কন্টিনিউয়াসলি ডিফারেন্ট ইনিশিয়েটিভ রাখবো। সো এই ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা আরো আরো বড় পরিসরে সামনে করার চেষ্টা থাকবে এবং করবো ইনশাল্লাহ। সো এইবার অনেকে হতে পারছি না, সো এই জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আর কি অনুরোধ করব। আর আমার জায়গা থেকে আমি একটু জাস্ট আমার পরিচয় দিই। আমি মিজানুর রহমান, আমি সিটিও হিসেবে আছি ব্রেন স্টেশন 23-তে। সো যারা ব্রেন স্টেশনের ব্যাপারে অনেকে হয়তো বা জানেন, যারা জানেন না তাদের জায়গা থেকে যদি বলি, আমরা আইটি সফটওয়্যার সার্ভিস ক্যাপাসিটিতে সিন্স 2006 আছি। এখন অ্যারাউন্ড 900 পিপল আর কি আমরা গ্লোবালি কাজ করছি, এবং কন্টিনিউয়াসলি অনেক চ্যালেঞ্জিং কাজ করার আমাদের সুযোগ হয়। মোর দেন 100+ প্রজেক্ট চলে আর কি এট এনি মোমেন্ট। তো ওই জায়গা থেকে আর কি মানে আমরা কন্টিনিউয়াসলি উই লুক ফর অ্যামেজিং ট্যালেন্টস, এবং ওই শুধুমাত্র এমন না যে রেডি ট্যালেন্ট আছে ওইটা রিক্রুট করা, রেদার আমরা কন্টিনিউয়াসলি প্রতি বছর ফ্রেশার রিক্রুট করি, যাতে যাদেরকে আমরা কন্টিনিউয়াসলি ট্রেন করি। এবং এই যে পরিধির সাথে আমরা যে কোলাবোরেশনের মাধ্যমে এই জিনিসটা করছি, এটা কিন্তু একটা মেজর ডিরেকশন হচ্ছে যে এই এআই এর যে ডিসরাপশনটা হচ্ছে গ্লোবালি, ওই জায়গাটাতে আমাদের রেডিনেসটা তৈরি করা টুগেদার। অফকোর্স এখানে আমরা যেই টপিকটা একটু মোর লিমিটেড টু ইন্টারনেট বেস সার্চের, বাট ফিউচারে হয়তো বা আরো আরো মোর ডিফারেন্ট টপিক আসবে। বাট মেজর যে জায়গাটা সেটা হচ্ছে যে গ্লোবাল যেই ট্রেন্ডটা আছে, গ্লোবাল দা ওয়ে এই আইটি ইন্ডাস্ট্রিটা আর কি যাচ্ছে, ওটার সাথে পরিচিত হয় এবং নিজেদেরকে রেডি করা ওই জায়গাটাতে। এবং এই জায়গাটাতে যদি কোনো কারো ফিডব্যাক থাকে, সাজেশন থাকে যে কিভাবে আরো বেটার করা যায়, বা কোনো ফিউচার ইনিশিয়েটিভ করা যায়, আমি রিকোয়েস্ট করবো পরিধি এবং ব্রেন স্টেশন টিমকে, মানে একটা ফিডব্যাক ফর্ম আর কি শেয়ার করে দেওয়া, যাতে আর কি সবাই এই জায়গা তাদের ফিডব্যাক গুলো আর কি আমরা নিতে পারি। পরবর্তীতে উই ক্যান লুক ইনটু দোজ ফিডব্যাক, এবং ওই জায়গা থেকে আমাদের ডিফারেন্ট ইনিশিয়েটিভ গুলো ভাবে আর কি অ্যাকোমোডেট করার চেষ্টা করা। সেটা একটা জায়গা। আর
সো এটাই মোস্টলি আর কি। আর এবং যে কোনো জায়গা থেকে আমরা যেটা বললাম আর কি, যে কন্টিনিউয়াসলি আমরা অনেক নক পাচ্ছি, এটার ব্যাপারে খুব পজিটিভ একটা ই পাচ্ছি। সো করতে গিয়ে দেখা যাবে হয়তো বা কিছু আহ, একটু ভুলভ্রান্তি থাকতেই পারে। সো এটা আমরা নিজেরা আমরাই করছি এটা। সো এরকম না যে এক্স করতেছে ওয়াই করতেছে, রাদার টুগেদার উই ওয়ান্ট টু মেক ইট সাকসেসফুল। হ্যাঁ, টুগেদার এই জায়গাটা আর কি সবার মাথায় রাখা, এবং যে কোনো ভুলভাল হলে ওটা আর কি সলভ করার চেষ্টা করা একসাথে আর কি। সো আমি এটাই আর কি এই পর্যন্তই। থ্যাংকস আ লট এভরিওয়ান, রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর এফোর্ট, এবং লুকিং ফরওয়ার্ড। হ্যাঁ, তানিক, প্লিজ, থ্যাংকস আ লট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। আমাদের সাথে এখন মিজানুর রহমান ভাইয়া কথা বলেছেন। আহ, আমরা এখন আমাদের আজকের ক্লাসের বা সেমিনার আমরা যেটাই বলি সেদিকে হচ্ছে আমরা মুভ ফরওয়ার্ড করতে পারি। আহ, আজকের ক্লাসের মূল টপিক যেটা, সেটা হয়তো আপনারা দেখেছেন, যে ইন্টেন্ট বেসড সার্চ উইথ এআই, এটা। সো জিনিসটা আসলে কিরকম হবে, বা আসলে জিনিসটা কিরকম হওয়া উচিত বা কিরকম হতে পারে, এই বিষয়ে তো অনেক ফ্লেক্সিবিলিটি থাকে। এই যে কোনো এআই অ্যাপ্লিকেশন বা যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি থেকেই যায়। তো ওই জিনিসটা হচ্ছে আজকে আমরা অ্যাড্রেস করবো, এবং একই সাথে হচ্ছে এটা একটা মানে আইস ব্রেকিং আর ব্রেকারের মতো কাজ করবে। আমরা এর আগে যেটা ইন্ট্রোডাক্টরি ছিল সেখানে হচ্ছে আমরা প্রবলেম কনটেক্সট নিয়ে আলাপ করেছি, এবং আমাদের কম্পিটিশনের যে কনটেক্সট এবং ইভ্যালুয়েশন যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলাপ করেছি। আজকের সেমিনারটা মূলত এই জিনিসটাকে একটা আইস ব্রেকিং হিসেবে কাজ করবে, যে হ্যাঁ আমরা আহ, কিভাবে আসলে জিনিসটাকে চিন্তা করতে পারি ইন দ্য ম্যাক্রো লেভেল, রাইট? দেন ওই ম্যাক্রো লেভেল থেকে চিন্তা করতে করতে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আমরা প্রত্যেক যে মাইক্রো কম্পোনেন্টস ও ন্যানো কম্পোনেন্টস সেদিকে আমরা লক্ষ্য রাখতে পারি। সো আজকের ক্লাস এটা। নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের এই যে ল্যাবগুলো যেগুলো আমরা বললাম, যে যে ওয়ার্কফ্লো অর্কেস্ট্রেশন এন্ড দ্যাট সর্ট অফ স্টাফ, সেগুলো নিয়ে একটু ডিসকাশন হবে। আগেই হচ্ছে ল্যাবগুলো রোল আউট করে দেওয়া হয়েছে যাতে আপনারা একটু সেগুলোকে ট্রাই আউট করে দেখতে পারেন, এবং একটু যেন ইউজ টু হন এই প্ল্যাটফর্মের সাথে ইউজ টু হয়ে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নেক্সট 1 মাস আপনারা এই প্ল্যাটফর্মের সাথে সম্পূর্ণ একদম সরাসরি সংযুক্ত থাকবেন। অলরাইট, সো আপনারা চেক আউট করতে পারেন, এবং ল্যাবগুলো রোল আউট করে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের প্রোফাইল দিয়ে আপনাদের ক্রেডেনশিয়ালস দিয়ে যখন পরিধিতে লগ ইন করবেন, দেখবেন আপনাদের আমি যদি ল্যাবসে যাই, ইঞ্জিনিয়ারিং হ্যাকাথন নামে একটা ল্যাব গ্রুপ ক্রিয়েট করা আছে। সেখানে গেলেই অর্কেস্ট্রেশন অ্যান্ড ওয়ার্কফ্লো পাইপলাইন্স, এখানে আরো অনেকগুলো ল্যাব মডিউল তৈরি হবে। ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি, আই গেস এই কনভারসেশনটা আমরা স্লো অ্যান্ড গ্র্যাজুয়ালি জানবো, যে আপনারা আমাদের এখান থেকে কি কি জিনিস অ্যাভেল করবেন। তো যেমন হচ্ছে ভেক্টর ডেটাবেস বা ডেটাবেস, এই জিনিসগুলো নিয়ে, দেন হচ্ছে ডেটা প্রসেসিং নিয়ে, এই বিষয়গুলো নিয়ে সামনে তো কনভারসেশন এবং ল্যাবস গুলো থাকবে, এবং কিভাবে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারকে অর্কেস্ট্রেট করা যায় জিনিসগুলো থাকবে, এবং আহ, একদম ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট যেগুলো নেটওয়ার্কিং, ডেটাবেস এন্ড দিস সর্ট অফ স্টাফ, সেগুলো হচ্ছে আহ, থাকবে। সো এখানে সি মডিউলসে যাওয়ার পরে আপনারা হচ্ছে এই অ্যাপাচি এয়ারফ্লো এই ল্যাবগুলো অ্যাভেল করতে পারবেন। আচ্ছা, সো এটাই ছিল হচ্ছে আমাদের ছোট্ট তানিক, আমি একটু মাঝখানে একটু যদি অ্যাড করি তো হ্যাঁ, শিওর। আচ্ছা। সো হ্যালো, আমি সজল আহমেদ। তো আম, আমাদের পরিধিতে আমরা আজকে যে ল্যাবটা অ্যাড করছি সেটা হচ্ছে যে হ্যাকাথনের দিন আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে যে ওয়ার্কফ্লো অর্কেস্ট্রেশন। যে কোনো এমএল পাইপলাইন অথবা এলএলএম পাইপলাইন বা এআই পাইপলাইনে একটা হার্ট হচ্ছে মানে ওয়ার্কফ্লো অর্কেস্ট্রেশন। কারণ হচ্ছে অনেকগুলো জায়গা থেকে ডেটা কালেক্ট করতে হয়, আপনার মডেলকে ফাইন টিউন করতে হতে পারে। তো এই অর্কেস্ট্রেশন পাইপলাইন আপনি যদি আগে থেকে বানায় না রাখেন, প্রবলেম যেটা হয়, আপনাকে যদি ডাটা চেঞ্জ করে দেওয়া হয় তখন আপনি আসলে এই পুরো জিনিসটা একটা টাইমের মধ্যে এটাকে ট্রেন মানে ফাইন টিউন করাতে পারবেন না, বা ইভ্যালুয়েশন পাইপলাইন বানাতে পারবেন না, মোটামুটি কিছুই বানাতে পারবেন না। কারণ ক্যাগাল বলেন বা আপনি যখন আসলে আনস্লতে যখন একটা মডেলকে ফাইন টিউন করেন, তখন আসলে আপনি জাস্ট একটা ছোট্ট জায়গায় একটা কনস্ট্যান্ট জায়গার ভিতরে ফাইন টিউন করতেছেন, ওটা কিন্তু প্রোডাকশন রেডি না। তো যেহেতু প্রোডাকশন রেডি না, সেটাকে প্রোডাকশন রেডি করার জন্য কিছু ডট কানেক্টিং টুল লাগে। তো অনেকে এয়ারফ্লো ইউজ করে, অনেকে ফ্লাইট ইউজ করে, অনেকে ডেক্সটার ইউজ করে। তো আমরা এখানে এয়ারফ্লো দেওয়া হয়েছে কারণ এয়ারফ্লো এখন আসলে
অনেক বেশি ইউজ হয়। আহ, এরপরে আমরা যেটা করব, এমএল ফ্লো দেখাবো। এমএল ফ্লো দিয়ে আপনি আসলে ট্র্যাক করতে পারবেন, আপনার এলএলএম পাইপলাইনগুলো ট্র্যাক করতে পারবেন যে আসলে আহ, আপনি ইভ্যালুয়েশন কেমনে করতেছেন, অথবা আপনি হচ্ছে ট্রেনে ফাইন টিউন কেমনে করতেছেন। আহ, এরপরে হচ্ছে এডাব্লিউএস এর দুটা বেসিক ল্যাব থাকবে, সেখানে হচ্ছে এডাব্লিউএস এর বেসিকগুলো শিখে আপনি কিভাবে আসলে একটা ভেক্টর ডেটাবেস, আমরা কোয়াড্রেন্ট দেখাবো। সো কোয়াড্রেন্ট ডেটাবেস কিভাবে আপনি একটা এডাব্লিউএস এর সার্ভার ডিপ্লয় করতে পারেন, সেইটা এই ল্যাবের ভিতরে থাকবে। অর্থাৎ ঈদের আগেই ইনশাল্লাহ হচ্ছে ভেক্টর ডেটাবেজের ল্যাবগুলো আপলোড হয়ে যাবে, ক্লাস ঈদের পরে হবে। তো এই ল্যাবগুলো হচ্ছে আপনাকে আসলে আপনার এই হ্যাকাথনের প্রত্যেকটা কম্পোনেন্ট, যেই কম্পোনেন্টের কারণে যে কম্পোনেন্টগুলো দিয়ে আপনি আপনার প্রোডাক্টটা বানাবেন, সেই কম্পোনেন্টের অ্যাওয়ারনেস দিবে যে হ্যাঁ আমার এয়ার ফ্লো জানতে হবে। না হলে হচ্ছে আমি যদি প্রজেক্টটা বানায় নিয়ে যাই, ওইটাকে আমি রান টাইম ওখানে গিয়ে টিউন করতে পারবো না। আরো কিছু এক্সট্রা টুল দেওয়া হবে, ওগুলো আসলে হয়তো আপনাদের একটু নিজে শিখে নিতে হবে। ঠিক আছে? সো তাহানিক আজকে যেটা করবে আসলে যে পুরো সিস্টেম একটা কিভাবে বানাইতে পারি আমরা, অর্থাৎ একটা ইন্টেন্ট বেস সার্চ কিভাবে বানানো যায়, একটা হাইপোথেটিক্যাল একটা আর্কিটেকচার আপনাদেরকে দেখাই দিবে। এবং এরপর আমরা কি করব, আহ, আপনার ওই হাইপোথেটিক্যাল আর্কিটেকচারের সাথে এই এই যে কম্পোনেন্ট গুলা, সেগুলো ইউজ করে হাইপোথেটিক্যাল আর্কিটেকচার বানানোর চেষ্টা করব। ঠিক আছে? আমি আর লাস্ট যে ওয়ার্নিং সেটা হলো, আম, আপনাদের রিসোর্স কিন্তু কনস্ট্রেইন থাকবে। অর্থাৎ আপনি যদি ধরেন বলেন যে হ্যাঁ আমি 1 টেরাবাইট বা সরি 50 জিবি জিপি ইউজ করবো, দ্যাটস নট দ্য কেস হিয়ার। ঠিক আছে? ডিস্টিল্ড যে কোনো মডেল অথবা খুবই ছোট মডেল, 1 বিট 2 বিট কোয়ান্টাইজ মডেল, যেগুলো হচ্ছে আপনার ইউজ কেসের জন্য পারফেক্ট, এরকম মডেল সবচেয়ে ভালো যদি সিপিউর উপরে যদি কোনো মডেল চালাতে পারেন, সেগুলোকে ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে আপনার কনস্ট্রেন। ঠিক আছে? এটা কারণ হলো, নাহলে সবাই যেটা করবে ওপেন আইতে কল দিয়ে বা অন্য যে কোনো এলএম কে কল দিয়ে সে আসলে অনেক ভালো আউটপুট জেনারেট করতে পারে, তাহলে সে ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জটা একটু কমে যায়, কারণ এই টেমপ্লেটটা অনেক অ্যাভেলেবেল। ঠিক আছে? তো সেগুলো নিয়ে আমরা ডিটেলস আরো বলবো, তাহনিকে এটার ভিতরের সেই মেকানিজম গুলো আরো আস্তে আস্তে বোঝাবে। বাট এখন আপনারা যেটাতে ফোকাস করতে পারেন সেটা হচ্ছে যে এই ল্যাব গুলাতে। আর হচ্ছে ল্যাবে সবার এক্সেস দেওয়া হয়েছে, যারা যারা রেজিস্ট্রেশন করছে তাদের সবার এক্সেস আছে অলরেডি, আপনি যা যাইতে পারেন করতে পারেন। বাট এখন ল্যাব লঞ্চ করার দরকার নেই, তাহানিক আগে আসলে আপনাদেরকে পুরো সিস্টেমটা একটু বুঝাক, ওটাতে খেয়াল করে। তাহানিক, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো এটা ছিল ছোট্ট আপডেট। আই গেস এখন হচ্ছে আমরা আমাদের মূল যে কনভারসেশন সেখানে যেতে পারি। গিভ মি আ মোমেন্ট। অলরাইট, আমরা এখন আহ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার অ্যাক্সেসটা বলতে আসলে দেওয়া হয়েছে, মানে আমার কি জিমেল, মানে আমার যে ইমেল অ্যাড্রেস ইউজ করা হয়েছে ওই ইমেলের এগেইনস্টে দেওয়া হয়েছে নাকি, মানে জি অ্যাক্সেস জি জি। ক্রিডেনশিয়ালস গুলো আমি আমার কাছে না না, মানে যে মেল করা জিমেইল হয়নি। দেওয়া হয়, যে জিমেইল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই জি জি, জিমেইলের অ্যাড্রেসটা আপনাকে জিমেইল লগ ইন করতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ, আন্ডারস্টুড। থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে আমাদের আহ, মূল যে ডিসকাশন, কিভাবে আমরা করতে পারি, খুবই রাফ আইডিয়া গুলো থাকবে। আহ, কেন আমরা করছি এবং কি কারণে করছি সেগুলো নিয়ে, এবং প্রবলেম কনটেক্সটের আগে আহ, মূল যে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট সেটা হচ্ছে কি এআই ইঞ্জিনিয়ারিং, রাইট? সেটা হচ্ছে আমাদের মূল জিনিস, সেটা হচ্ছে আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড থাকতে হবে। সো বেসিক্যালি যদি আমরা চিন্তা করি, আমাদের যে সিস্টেমটা হবে ইন্টেন্ট বেসড প্রোডাক্ট সার্চ, রাইট? সেটা আসলে কিভাবে আমরা ডিজাইন করতে পারি। আমরা যে কোনো জিনিস জানার ক্ষেত্রে একটা একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জায়গা পর্যন্ত আমরা গিয়ে সেটা সম্পর্কে জানতে পারি, আবার একদম বৃহৎ থেকে বৃহত্তর স্টেপে গিয়ে আমরা সেগুলো জানতে পারি, ফ্রম মাইক্রো টু ম্যাক্রো লেভেল। সো ওই ডিসকাশনটাই আমরা এখন চিন্তা করি। সো আমরা যে জিনিসটা চিন্তা করছি সেটা বেসিক্যালি কি, সেটা হচ্ছে বেসিক্যালি একটা ইন্টেন্ট বেসড
প্রোডাক্ট ফার্স্ট। এটা অ্যাপ্লিকেশন মানে শুধু যে প্রোডাক্ট বা এখানেই না, অন্য যে কোনো জায়গায় থাকতে পারে। প্রোডাক্ট আমরা বলছি যে কোনো জিনিসের ক্ষেত্রে এটা হতে পারে, বাট ইমপ্লিকেশন নর্মালি আমরা হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে দেখি, সেই জন্যই আমাদের ফার্স্ট অফ হিউরিস্টিক্স এটাই চলে আসে, বাট ইট ইজ নট অলওয়েজ ট্রু কেস। তো ইন্টেন্ট বেস সার্চ ফ্লো এটা আসলে কিরকম হতে পারে, ঠিক আছে? সো আমরা যদি চিন্তা করি আমাদের আমরা একদম ম্যাক্রো লেভেলে ফার্স্টে চিন্তা করি, দেন আমরা ওয়ান্স মানে একটু একটু করে আমরা স্টপে মানে এক একটা ইসের ভিতরে আমরা ঢুকি। তো ফার্স্ট অফ অল আমাদের যে সিস্টেমটা থাকবে, রাইট, এআই সিস্টেমটা থাকবে, সেটা তো কোনো না কোনো একটা সার্ভিস হবে, ঠিক আছে? সার্ভিস বা যে কোনো একটা জিনিস হিসেবে আমরা চিন্তা করতে পারি। সো ধরা যাক এটা হচ্ছে আমাদের সার্ভিসেস, রাইট? সো এই সার্ভিসেসে আমাদের কি হবে, আমাদের যে ইউজার সে হচ্ছে কি করবে, সে হচ্ছে কোয়েরি পাঠাবে। কি পাঠাবে? যে হচ্ছে আমার ফর এক্সাম্পল লাইট ওয়েট ব্যাগস, ঠিক আছে, বা অথবা ব্যাগস ফর হাইকিং, দ্যাট সর্ট অফ স্টাফ, অথবা ব্যাগ ফর হচ্ছে মাউন্টেনিয়ারিং, দ্যাট সর্ট অফ স্টাফ। সেরকম কোয়েরি যাবে, দেন আমাদের সার্ভিস থেকে রেসপন্স আসবে, রাইট? সার্ভিস থেকে একটা রেসপন্স আসবে। সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার। এবং সেই রেসপন্সে কি থাকবে, আমাদের ওই যে যদি আমরা চিন্তা করি আমাদের ওই যে সার্চ রেজাল্ট যেটা আছে, মানে ব্যাগ নিয়ে আসবে বেসিক্যালি করতে গেলে, বা ইন্টেন্টে যে বিষয়গুলো থাকে নর্মালি সেগুলো, মানে ইন্টেন্টের অ্যাগেন্সটে যেগুলো ম্যাপিং হয়, দ্যাটস অল স্টাফ। তো এটা কিন্তু বেসিক স্ট্রাকচার বলতে গেলে আমরা যদি চিন্তা করি একদম আহ, যদি একদম গ্রাউন্ড লেভেলে যদি আমরা চিন্তা করি, রাইট? সো এখানে আমাদের মূল যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি, আমাদের যে কোয়েরি যেটা থাকবে, ধরা যাক দিস ইজ আওয়ার কোয়েরি। আমাদের যে সিস্টেমটা আছে ও কি করবে, ও হচ্ছে ওই কোয়েরির ইন্টেন্ট যেটা আছে সেটাকে সে ফাইন্ড আউট করবে, রাইট? যে ইন্টেন্টটা আসলে কি, সেই ইন্টেন্টের এগেনস্টে যে প্রোডাক্টটা আছে আমাদের ইন্ডেক্সে, রাইট, প্রোডাক্টের সেই প্রোডাক্ট থেকে আমাদের রেসপন্সেস গুলো নিয়ে আসবে, রাইট? এটাই বেসিক্যালি কিন্তু আপনার মানে ওভারঅল যদি একদম স্বাভাবিকভাবে চিন্তা করি। সো আমরা প্রথম যে এটা বলেছিলাম যে আহ, এখানে হচ্ছে আমাদের মানে ওভারঅল সিস্টেমের ডিপ্লয়মেন্টটা শেষ হয়ে যায়, রাইট? আমাদের এখান থেকে আসলে জিনিসটা শুরু হয়। যদি আমরা চিন্তা করি সার্ভিসেস তো গেল আমাদের এখানে, দেন এখন এই সার্ভিসটাকে আমরা আরো মানে স্ট্রেংথেন করব। তো ধরা যাক আমাদের সার্ভিসটা এখানে আছে, সার্ভিসটা ধরা যাক আমাদের আহ, এই যে কোয়েরি ইনপুট যেগুলো আছে, আমরা যদি চিন্তা করি, আমরা আরেকটু ব্রেক করি। কোয়েরি কোয়েরি থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আমাদের হোয়াট ইজ দ্য ইন্টেন্ডেড প্রোডাক্ট, রাইট? দেন সেখান থেকে আমাদের যে প্রোডাক্টটা হবে সেটাকে আমরা নিয়ে আসতে হবে, রাইট? আচ্ছা, সবাইকে আরেকটা জিনিস একটু বলে নিই মাঝখানে, আমি ইন্টারাপ্ট করলাম, রিয়েলি সরি ফর দিস। সেটা না, হচ্ছে নো যে ওয়ারিস আমাদের ভাই, please. আমাদের মানে বাংলাদেশে আসলে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে পর্ন ওয়েবসাইট বন্ধ করতে গিয়ে ক্লাউডফ্লেয়ারের কিছু স্ট্যাটিক আইপি, যেগুলা ক্লাউডফ্লেয়ার লোড ব্যালেন্সার ইউজ হয়, সেগুলো বন্ধ করে দিছে। এই কারণে মাঝে মধ্যে দেখা গেল যে কোনো একটা এপিআই ধুম করে আসলে পরিধি কোনো একটা এপিআই হঠাৎ করে ক্র্যাশ করে। মানে হচ্ছে আপনার মানে ওই ওই আইপির উপর দিয়ে যদি প্যাকেটটা যায় তখন আসলে ওয়েবসাইটের রিকোয়েস্ট গুলো পাওয়া যায় না, এবং আমার মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে কাজ করে না, এরকম ঘটনা ঘটতেছে আর কি। সো ওইটা আমরা ট্রাই করতেছি ফিক্স করার, কিন্তু আসলে যেহেতু আসলে গভর্নমেন্ট হুট করে এই রুলটা ইম্পোজ করছে, তো এটা আসলে এখনো ইস্যুটা ট্রানজিয়েন্ট, ইস্যুটা এক্সিস্ট করে। সো আমি সবাইকে বলবো 2-3 বার ট্রাই করতে। আসলে এটা আসলে আমাদের হাতে আপাতত নাই আর কি। এটাই। থ্যাংক ইউ।
কোম্পানি ক্রেডেনশিয়ালস এর একটা কোশ্চেন আসছিল সজল ভাই। ওইটা আই গেস ওটা সলভ হয়ে যাবে আই গেস। রাইট। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি জি জি, বলুন। আচ্ছা ভাইয়া, মানে আমার একটা কোশ্চেন ছিল যে আপনারা মানে হচ্ছে বেসিক্যালি রিকমেন্ডেশন ইঞ্জিনের কথা বলতেছেন, রাইট? এটা সার্চ ইঞ্জিন। আচ্ছা, সার্চ ইঞ্জিন জি মানে জি জি। রিকমেন্ডেশন ইঞ্জিন টাইপেরই সার্চ ইঞ্জিন। রিকমেন্ডেশন আর সার্চ কিন্তু এক জিনিস না। রিকমেন্ডেশন মানে আমি কাউকে হুম রিকমেন্ড করব, আর হুম হুম ইন্টেন্ট সার্চ মানে হচ্ছে আমি যদি বলি যে আমি আগের দিনের একটা উদাহরণ ছিল, সেটা হচ্ছে আমি ছোট টুথপেস্ট চাই। টুথপেস্ট আমি সার্চ করে বের করতে পারবো, কিন্তু ছোট টুথপেস্ট বলতে আসলে কি বোঝায় এটা কিন্তু কম্পিউটার সায়েন্সের নর্মাল সার্চ সিস্টেম দিয়ে বোঝানো যায় না, রাইট? সো যেহেতু নর্মাল সার্চ সিস্টেম দিয়ে বোঝানো যায় না, তার মানে আমার একটা এআই লাগবে যে আসলে বুঝবে যে আমি যখন ছোট টুথপেস্ট বলতেছি তখন আমি আসলে কোন কোন ধরনের প্রোডাক্টের কথা বলতেছি। আমি কি আচ্ছা, গট আম- ইট ভাইয়া। আমি হ্যাঁ, কি বুঝতে বুঝাতে পারছি। পারছি? হ্যাঁ হ্যাঁ, Okay. বুঝতে পারছি। দুটো এক জিনিস আসলে, রিকমেন্ডেশন মানে আমি রিকমেন্ড করা আমার প্রিভিয়াস ডেটার উপরে, এটা রিকমেন্ডেশন না। আচ্ছা থ্যাংক ইউ। জি। থ্যাংক ইউ। এখানে যদি একটু অ্যাড করি, যেহেতু না থ্যাংকস সজল, যে আমি টুথপেস্ট কিনলাম, সাথে আমাকে ব্রাশটাকে সাজেস্ট করলো, হ্যাঁ হ্যাঁ, তখন আবার মানে ওই ব্যাপারটা হয়তো বা রিকমেন্ডেশন, কারণ অনেকে দেখা গেছে টুথপেস্টের সাথে ব্রাশ রাইট কিনতে পারছে, হ্যাঁ, রাইট রাইট, তখন তখন আর রাইট রাইট। কি, রিকমেন্ডেশনের তখন মধ্যে পড়ে যায়। রিকমেন্ডেশনটাকে চলে হ্যাঁ আসে। হ্যাঁ। রাইট রাইট রাইট, জি 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 ভাইয়া, জি ভাইয়া, থ্যাংক ইউ। রাইট। সো হচ্ছে আমরা এখানে ইসে যাই, আমরা যেখানে ছিলাম আমাদের কোয়েরিটা কি হবে, আমাদের হোয়াট ইজ দ্য ইন্টারনেট প্রোডাক্ট, ফাইন্ড আউট দ্য প্রোডাক্ট। সো এখানে মানে আমাদের ইটা কি হয়, মানে যদি আমরা চিন্তা করি আমাদের সার্চ যে ফ্লোটা হবে সেটা যদি আমরা এখন চিন্তা করি, ইন্টেন্ট বেসড সার্চ ফ্লো, আমাদের এই যে ওভার জেনারেলাইজ যে ওয়ার্ক ফ্লোটা আমরা বললাম সেখান থেকে। সো ইন্টেন্ট বেসড সার্চ ফ্লো, জিনিসটা আসলে কি হয় আমরা যদি চিন্তা করি, আমরা যদি আবার ওই ধারণায় যাই, ফার্স্ট হচ্ছে আমাদের কি ইউজার কোয়েরি, রাইট? ইউজার কোয়েরির পরে কি হবে, ইউজার কোয়েরির পরে আমাদের মূলত যেটা করতে হবে, মানে আমি এখন এআই ইঞ্জিনিয়ারিং কনটেক্সটে চলে যাই, আমাদের এই ইউজার কোয়েরির কে আমাদের এমবেডিংস তৈরি করতে হবে, রাইট? দেন সেই এমবেডিংস কে আমাদের ভেক্টর সার্চে, মানে সেখান থেকে আমাদের ভেক্টর সার্চ করতে হবে। দেন সেখান থেকে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে বেসিক্যালি মানে আমাদের যে সার্চের যে বিষয়টা সেটা জেনারেলি চলে আসে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট র্যাঙ্কিং করতে হবে। এখানে তো আমাদের একটা রেজাল্ট চলে আসবে, রাইট? ফর এক্সাম্পল আমাদের নেসেসারি যত প্রোডাক্ট আছে বা হচ্ছে কন্টেক্সচুয়াল যত প্রোডাক্ট আছে সেগুলো চলে আসছে, এখন আমাদের এই রেজাল্টটাকে আমাদের র্যাঙ্কিং করতে হবে। র্যাঙ্কিং করে সেটাকে আমাদের রেসপন্স হিসাবে, ফর এক্সাম্পল হিসাবে আমাদের যে ইউজার ইন্টারফেস আছে সেখানে আমাদের পাঠাতে হবে, রাইট? সো এটাই কিন্তু বেসিক্যালি আমাদের ইউজার কোয়েরির এগেনস্টে যে রেজাল্ট আসার কথা সেটা কিন্তু এখানে। সো বেসিক্যালি ইউজার বেস ইন্টেন্ট বেস যে সার্চ ফ্লোটা আছে সেটা হচ্ছে আমরা যে মাত্র যে জেনারেলাইজড অ্যাপ্রোচটা দেখলাম সেটা ব্রডার ভার্সন বা ম্যাক্রো ভার্সন আমরা যেটাকে বলি সেটা হচ্ছে এখানে বেসিক্যালি। এটাকে সো যদি বলি, আমি আরেকটু যদি বলি, সেটা হচ্ছে জি যে স্যার। এই আর্কিটেকচারের যে কোনো সার্চ এপিআই এর সাথে একটা নতুন একটা লেয়ার অ্যাড হয়েছে এই ইন্টেন্টটাকে বোঝার জন্য। মানে আমি কি সার্চ করতে যাচ্ছি এইটা আমার সিস্টেম আমার ইন্টেন্টটা বুঝতে যাচ্ছে, সেটার জন্য একটা জিনিস অ্যাড হয়েছে, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে এমবেডিং, রাইট? ভেক্টর এমবেডিং, আর হচ্ছে ভেক্টর সার্চ, রাইট? সো এমবেডিং জিনিসটা নিয়ে জাস্ট আমি একটু যদি বলি, আপনারা যদি কেউ অ্যাটেনশন অল ইউ নিড এই পেপারটা নিয়ে একটু পড়াশোনা করেন, বা এলএলএম কিভাবে কাজ করে, এর পিছনে ম্যাথমেটিক্সটা কি সেটা নিয়ে যদি একটু পড়াশোনা করেন, তাহলে দেখবেন
প্রথম যে লেয়ারটা, অর্থাৎ আপনি যখন টোকেন, এলএম কি করে, আমি যখন যে কোনো একটা লাইন বলছি বা কথা বলছি, সে প্রত্যেকটা ওই লাইনটাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলে, ঠিক আছে? তো এক্সাম্পল এরকম হতে পারে, যেমন ধরেন আম, যেমন ধরেন আপনি এখন যেখানে বসে আছেন, সেটার কি আছে, লংিটিউড আছে, ল্যাটিটিউড আছে, রাইট? এবার আপনি যদি ধরেন 2 তলা বা 3 তলার উপরে বসে থাকেন, তাহলে সেটার হাইট আছে, ঠিক আছে? তার মানে আপনি একটা 3 ডাইমেনশনাল স্পেসে আছেন, সেই জায়গাটার 3টা পয়েন্ট আছে, যে লংিটিউড, ল্যাটিটিউড এবং হাইট, আপনি কোথায় আছেন এটার উপরে বেস করে, তাই না? এটা দিয়ে কিন্তু আপনাকে পিন পয়েন্ট করা যাচ্ছে যে এই মানুষটা এই জায়গাটাতে এখন আছে, ঠিক আছে? অর্থাৎ পৃথিবীর সেন্টার থেকে আমি যদি আপনার পর্যন্ত একটা মানে অ্যারো করি, পয়েন্ট করি, তাহলে এটা দিয়ে আপনাকে কি করা যাবে, আপনাকে ডিরেক্টলি পয়েন্ট করা যাবে যে এটা হচ্ছে ওর ভেক্টর, মানে ওই এই মানুষটা এখানে আছে, ঠিক আছে? আমি আর অনেক বেশি সিম্পলিফাই করে বলার চেষ্টা করতেছি। সো এখন আপনি চিন্তা করেন আপনার ফ্যামিলি মেম্বারগুলো কোথায়, আপনার আশেপাশে সবাই। তার মানে আপনার ফ্যামিলি মেম্বারগুলো যদি যেহেতু আশেপাশে, তাদের সবার তাদের যে ভেক্টর যেই যেটা হবে, অর্থাৎ পৃথিবীর সেন্টার থেকে আপনার পর্যন্ত যেই অ্যারোটা টানলে যে ভেক্টরটা হবে, সেটা দেখা যাবে একই, মানে কাছাকাছি। কাছাকাছি বলতে বোঝায় তাদের পয়েন্টটা, এই পয়েন্টগুলো একটা ক্লাস্টার করে একটা জায়গায় আছে, রাইট? ঠিক সেরকম ভাবে যখন আপনি টোকেনগুলাকে আপনি যখন এমবেডিং ইঞ্জিনের ভিতরে ঢুকাবেন, এই এই ওয়ার্ডগুলো না এরকম ক্লাস্টারিং হয়ে যায়। কিভাবে ক্লাস্টারিং হয়? ধরেন হচ্ছে যে কিং এবং কুইন, এইটা, অথবা হচ্ছে ধরেন যে অ্যাপল, অ্যাপল অথবা ধরেন অন্যান্য যে ফ্রুটস গুলা, সেগুলো একই সাথে ক্লাস্টার হয়ে থাকে, অর্থাৎ এদের ভেক্টর যে আহ, আহ, কি বলবো, যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা একই জায়গায় ক্লাস্টার্ড হয়ে থাকে, ঠিক আছে? সো এইটার মানে হলো, আপনি চিন্তা করেন যে আপনি আপনি যখন একটা ওয়ার্ড বলতেছেন, একটা টোকেন বলতেছেন, সেই টোকেনটা একটা হায়ার ডাইমেনশনাল স্পেসে প্রজেক্ট হচ্ছে। আপনি বলতেছেন অ্যাপল, ঠিক আছে? অ্যাপল, অ্যাপল কোথায় প্রজেক্ট হচ্ছে? সে হচ্ছে ধরেন হচ্ছে যে ধরেন লাইক কার পাশে গিয়ে বসতেছে, ধরেন হচ্ছে যে অরেঞ্জের পাশে গিয়ে বসতেছে, কারণ ফ্রুটস, ঠিক আছে? তো এভাবে করে হচ্ছে সে এই এই আপনার যে হাই ডাইমেনশনাল স্পেসে সে ওখানে যে এটা তার একটা জায়গা করে নিচ্ছে, ঠিক আছে? তো আমরা যখন যে কোনো এলএম বানাই, তো তার আগের একটা প্রথম যে পার্ট সেটা হচ্ছে ওয়ার্ডকে এমবেড করতে হয়, অর্থাৎ ওয়ার্ডকে এলএলএম চেনে না, তাকে চিনাইতে হয় থ্রু এই এমবেডিং সিস্টেম দিয়ে, অর্থাৎ ভেক্টরে কনভার্ট করতে হয়। লিটারালি যে কোনো জিপির ভিতরে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়, ঠিক আছে? ভেক্টর মানে ওই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এখানে কিন্তু আউটপুটগুলো আসে। সো আমাদের যে এলএলএম মডেলগুলো আছে, তারা আসলে কেউ টোকেন বা ওয়ার্ড বলতে কিচ্ছু চেনে না, তারা চেনে জাস্ট কিছু ম্যাট্রিক্স। ওকে, তো ম্যাট্রিক্সে কনভার্ট করার আগে আমরা যেটা করি, ওয়ার্ডগুলোকে, টোকেনগুলোকে ভেক্টরে কনভার্ট করি, ঠিক আছে? তো সেইটা করার জন্য আপনার হচ্ছে বিভিন্ন রকম এমবেডিং মডেল থাকে। ইভেন আপনি যে কোনো টোকেন বানায় আপনি যদি ওপেন এআইকে কল দেন, ও আপনাকে রিটার্ন হচ্ছে এমবেডিং দিবে। এখন চিন্তা করেন এইখানে এখানে আসলে এমবেডিং এর এটা কি, এরকম হইতে পারে আপনার একটা প্রোডাক্ট ওয়্যার হাউস আছে, সেই ওয়্যার হাউস যতগুলো প্রোডাক্ট আছে, সেই সবগুলো প্রোডাক্টকে আপনি কি করলেন, আপনি এমবেডিং এর যে আপনার যে এমবেডিং মডেল তাকে দিয়ে কল দেওয়ালেন। দিলে কি হবে, সে তখন ভেক্টর এমবেডিং জেনারেট করবে। সেই এমবেডিং গুলো আপনি আপনার ভেক্টর সার্চ ডেটাবেসে ইউজ করে রেখে দিলেন, রাইট? এখন চিন্তা করেন তো, এরপর যখন কেউ এসে বলবে টুথপেস্ট বা ছোট টুথপেস্ট, এটা যখন আপনি আবার সেই এমবেডিং লেয়ারে কল দিবেন, ও কিন্তু ঠিক সিমিলার একটা ভেক্টর, একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আপনাকে রিটার্ন করবে, যেইটাকে আপনি ভেক্টর সার্চের ভিতরে পাঠাইলে পারে ও আপনাকে কে টপ কে বলতে বোঝাচ্ছে যে প্রথম 10টা বা 20টার একটা র্যাঙ্কিং করে একটা আউটপুট আপনাকে দিবে, ঠিক আছে? সেখান থেকে আবার আপনাকে ফিল্টার আউট করতে হবে। তো এখানে এই দুইটা লেয়ারটা, অর্থাৎ ভেক্টর সার্চ আর এমবেডিং জেনারেট করা, এইটা আসলে খুবই প্রবলেমেটিক একটা এরিয়া। কারণ হলো যেহেতু পুরো জিনিসটাই নন ডিটারমিনিস্টিক, রাইট? নন ডিটারমিনিস্টিক মানে কি? ডিটারমিনিস্টিক মানে হচ্ছে ধরেন রেস্ট এপিআইতে কি হয়, আমরা যদি কোনো জায়গায় পোস্টে কল দিই বা গেটে কল দিই, হয় এটা কাজ করবে অথবা কাজ করবে না। এখানে ক্ষেত্রে কি হয়, যদি কাজ করে, ও যে আউটপুট দেবে সেই আউটপুটটা যে আসলে রাইট এবং নাকি রং, এটা বোঝার কোনো ওয়ে নাই, উপায় নাই, ঠিক আছে? সো এটা একটা প্রবলেমেটিক এরিয়া, যে এই জন্য এটাকে বলছে যে নন ডিটারমিনিস্টিক। যখন নন ডিটারমিনিস্টিক হয় তখন আসলে এইটাকে আসলে টিউন করতে হয়, যাতে আপনার ইউজ কেস এটা সার্ভ করতে পারে।
ঠিক আছে? আর সেই জন্যই আমরা দেখেন যে অ্যাপাচি এয়ারফ্লোর ল্যাবগুলো দেওয়া হয়েছে যাতে আপনি এই যে এমবেডিং মডেল যেটা এখানে আছে সেইটাকে আপনি টিউন করতে পারেন। অর্থাৎ আপনি এমন একটা পাইপলাইন লিখলেন বা এমন একটা অর্কেস্ট্রেশন লিখলেন, কোড লিখলেন, যেটা দিয়ে আপনি ডেটা দিলে পারে বেসড অন আপনার ডেটা আপনার এই মডেলটা টিউন হয়ে যাবে। ঠিক আছে? আমি মনে হয় কিছুটা ডট কানেক্ট করতে বলছি, একসাথে অনেক কিছু বলে ফেলছি। তো আপনার যদি কোশ্চেন থাকে একটু কোশ্চেন করতে পারেন এখানে, তাহলে আমি একটু ভেরিফাই করতে হেল্প করবো। রাইট রাইট, সেটা বেটার হবে। যে Alright, কেউ। alright, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম জি ভাই। জি। ভাই আমার একটা কোশ্চেন হচ্ছে যে সাপোজ সে ফুডস এর জন্য সার্চ করলো বা সে প্রোডাক্টের জন্য সার্চ করলো, হুম সে যে কুইরিটা দিল সেই কুইরির যে টোকেনাইজ গুলা করে বেডিংস গুলা কোনো একটা এলএলএম এর থ্রুতে বানিয়ে তারপরে যে সার্চ ভেক্টর আমি সার্চ করলাম। হুম হুম। এখন এই প্রোডাক্ট গুলা কি ওই ভেক্টর ডাটা বেজে থাকবে নাকি আমার সিস্টেমের যে ডাটা বেজ আছে ওই ডাটা বেজে থাকবে? প্রোডাক্ট দুই জায়গায় আচ্ছা, ভেক্টর ডেটাবেসে কখনো টোকেন বা ডেটা মানে এই ডেটা থাকে না। ভেক্টর ডেটাবেসে থাকে হচ্ছে ভেক্টর পয়েন্টস, এটাকে বলে হচ্ছে পয়েন্ট ডেটাবেস। ঠিক আছে? অর্থাৎ আপনি চিন্তা করেন আপনি একটা ওয়ার্ড বলছেন, ধরেন হচ্ছে যে কি বলবো এটাকে, যে ধরেন পরিধি। ঠিক আছে? তো পরিধিকে যদি আমি এই টোকেনটাকে আমি যদি কোন একটা ভেক্টর মডেল দিয়ে এটাকে প্রসেস করি, তাহলে ও আমাকে একটা ভেক্টর দিবে। ভেক্টর মানে কি, আপনারা যদি কেউ 9-10 ম্যাথের বই দেখে থাকেন তাহলে এখানে ভেক্টর মানে কি ছিল। ভেক্টর ফিজিক্সের সহজ সংজ্ঞা কি, যার দিক এবং মান দুইটাই আছে, রাইট? একদম ফিজিক্সের কথা চলে যায়। তো আর আপনি যখন ম্যাথমেটিক্সে পড়ে আসছেন তখন ভেক্টর আপনারা করে আসছেন। ভেক্টর জিনিসটা কি, যে একটা জাস্ট তাহানিক ভেক্টর কি একটু একে দেখে বোঝানো পসিবল, যেহেতু তুই এই শেয়ার। তো মানে এই যেটা পয়েন্টস গুলো আমরা এখানে আর কি এবার ইলিস্ট্রেশন করতে পারি আর কি। জি। আপনি চিন্তা করেন, আবার যদি বলি, আপনি ধরেন যে আপনি আপনি এখন যেখানে আছেন। মানে 3D তো আসলে দেখানো পসিবল না, মানে আমরা 2D প্লেনে যদি আমরা চিন্তা করি, সো ধরা যাক হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সার্চ ভেক্টর, হ্যাঁ। সো আমাদের তখন কোয়েরিটা এরকম হয় যে এই রিলেভেন্ট যে কোয়েরিটা আসছে, তো তখন ও আর কি এখান থেকে ডিস্টেন্স গুলো বের করে, তখন ও বের করে যাচ্ছে, হ্যাঁ আমার এটা হচ্ছে আমার ডিজায়ার্ড ভেক্টর আর কি। ঠিক আছে, তো এখানে আর কি বেশ কিছু থাকে, যেমন ইউক্লিডিয়ান ডিস্টেন্স, দেন হচ্ছে আপনার কোসাইন সিলিমিনারিটি, এগুলো আর কি। হ্যাঁ সজল ভাই, আপনি যেটা বলতেছিলেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ভেক্টর জিনিসটা হচ্ছে আসলে আপনাকে, ভেক্টর ডেটাবেস কখনোই ডেটা স্টোর করে না, টোকেন স্টোর করে না। অর্থাৎ আপনার ওই যে আপনারা সবাই মঙ্গোডিবি ইউজ করে থাকবেন, মাইসিকিউএল ইউজ করে থাকবেন, এগুলো কি স্টোর করে? মাইসিকিউএল বা পোস্টগ্রেসকিউএল কি করে? সিকিউএল মানে রিলেশনাল ডেটাগুলো স্টোর করে। নো সিকিউএল ডেটাবেস কি করে? জেসন টাইপের ডেটাবেস স্টোর করে। ভেক্টর যেটা করে সেটা হচ্ছে যে একটা ভ্যালু, একটা টোকেনের, ধরেন আপনি যদি চিন্তা করেন আপনার পরিধি শব্দটার এগেনস্টে আপনি 5টা ভ্যালু অ্যাসাইন করলেন। 5টা ভ্যালু মানে হচ্ছে ABCDEFG এরকম, আপনি 5টা ভ্যালু অ্যাসাইন করলেন। সেই ভ্যালুগুলো আসলে ডেটাবেসে স্টোর হয়। ঠিক আছে? এখন কেউ যদি পরিধি লিখে এখানে সার্চ দেয়, তাহলে আমাদের এই এমবেডিং মডেল কি করবে, ঠিক ওই টাইপের একটা ভেক্টর আবার রিটার্ন করবে। সেই ভেক্টরটাকে আমরা আবার কি করব, ডেটাবেসে সার্চ করব। তো যেহেতু ডেটাবেসে সার্চ করবো, কোন ডেটাবেসে সার্চ করতে হবে? আমার সিস্টেম কি জেনারেট করতেছে, চিন্তা করেন। এলএলএম কি জেনারেট করতেছে? এলএলএম জেনারেট করতেছে ভেক্টর। তাহলে আমার ভেক্টরটাকে কোথায় রাখতে হবে? একটা সার্চেবল স্পেসে রাখতে হবে। সেটার জন্য লাগে হচ্ছে ভেক্টর ডেটাবেস। ঠিক আছে? তো অনেকগুলো ভেক্টর ডেটাবেস আছে, যেমন ল্যান্সডিবি আছে, কোয়াড্রেন্ট আছে। সো আমরা আপনাদেরকে কিভাবে কোয়াড্রেন্ট দিয়ে সার্চ সিস্টেম বানাইতে হয় সেইটার উপরে ল্যাব ইনশাল্লাহ থাকবে, তখন এটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? বাট আপনি যখন মানে এলএলএম বা যে কোনো ধরনের হচ্ছে যে এআই বেসড সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করবেন, আপনাকে এই প্রবলেম ট্যাকেল করতে হবে দুইটা জিনিস, সেটা হচ্ছে যে ভেক্টর আর হচ্ছে নন ডিটারমিনিজম। আপনি যে ইনপুটটা দিচ্ছেন সেই ইনপুটের এগেনস্টে আউটপুট সবসময় সেম হবে না, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট হবে, এবং এটার কারণে অনেক প্রবলেম ক্রিয়েট হবে। সেগুলো নিয়ে আরো আরো হ্যান্ডস অন দেখবো আমি ইনশাল্লাহ আমরা। আরেকটা হচ্ছে কোশ্চেন, সেটা হচ্ছে যে এই যে টোকেনাইজেশন জিনিসগুলা, তারপর হচ্ছে লেমাটাইজেশন, এগুলাকে আমি এগুলাকে আমি করে তারপরে কি এলএলএম এর কাছে পাঠাবো নাকি এলএলএম এগুলা বাই ডিফল্ট সে নিজেই করবে বিহাইন্ড দ্য আচ্ছা, এগুলো সিন? তাহলে আমরা একটু পরের সেশনগুলোতে রাখি আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি জি। রাইট, তো হচ্ছে আমরা এখন পরবর্তী যে কনভারসেশন, আই গেস এখানে মানে
মোটামুটি ম্যাক্রো লেভেলে আমাদের মোটামুটি আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে যে অ্যাকচুয়ালি কিভাবে সার্চের বিষয়টা আসলে কাজ করে, বা এলএলএম আসলে কিভাবে কতখানি এখানে অ্যাপ্লিকেশন রাখতে পারে। সো আই গেস সজল ভাই আমরা একটু সিস্টেম বা সার্চ অ্যাপ্লিকেশন এখানে যাই, দেন হচ্ছে এখানে আপনি আরেকটু এলিভেট করতে পারবেন। যদি আমরা সার্চ অ্যাপ্লিকেশনের কথা বলি, ফর এক্সাম্পল দিস ইজ আওয়ার সার্চ অ্যাপ্লিকেশন। এখানে অনেক অপশন, অনেক ফ্লেক্সিবিলিটি, অনেক জিনিস চলে আসবে। সো এটা নিয়ে আসলে চিন্তা করার কোনো কারণ নেই। যেটা আমরা বলতেছিলাম, আমাদের একটা কি থাকবে, বাট সার্ভিসেস থাকবে, রাইট? সো সার্ভিসেসে আমাদের ওই সার্চ বা হচ্ছে এলএলএম এর যে আহ, মানে মডিউল গুলো বা ইন্টিগ্রেশন গুলো, সেগুলো হচ্ছে ওখানে থাকবে, রাইট? তো সেটাকে ধরা যাক আমরা একটা ফার্স্ট এপি ইন্টিগ্রেশনের ভিতরে রাখতে পারি, রাইট? দিস ইজ আওয়ার ফার্স্ট এপি সার্ভিসেস, রাইট? আর আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ইউজার। ইউজার বেসিক্যালি কি করবে, সে হচ্ছে কোয়েরি পাঠাবে, রাইট? কোয়েরির এগেইনস্টে সে হচ্ছে রেসপন্স পাবে, এবং সেটা হচ্ছে আমাদের কি সার্চ রেজাল্ট হবে, সেই অনুযায়ী আমাদের পরবর্তী যে সার্ভিসেশন সেগুলো হবে। অলরাইট, সো ফার্স্ট ইয়ার সার্ভিসেস এর আগে হয়তোবা আমাদের কিছু কম্পোনেন্ট বসাতে পারে, যেমন হচ্ছে ধরা যাক ইঞ্জিনেক্স। এখানে যে কোনো কিছু আসলে ফ্লেক্সিবল, মানে এখানে যে কোনো কম্পোনেন্ট, যে কোনো কিছু এখানে চলে আসতে পারে। সেখান থেকে আমাদের ফার্স্ট এপি সার্ভিসেস যাবে, রাইট? দেন কি হবে, দেন হচ্ছে আমাদের ধরা যাক আমরা ওপেন এআই থেকে আমরা এমবেডিংস গুলো জেনারেট করব, রাইট? তো সেই কোয়েরি গুলো ওপেন এর কাছে ফরওয়ার্ড হবে। এখানে বেসিক্যালি কি হচ্ছে, এমবেডিংস জেনারেশন হচ্ছে, অলরাইট? দেন সেই এমবেডিংস গুলো কোথায় যাচ্ছে, মানে আমাদের যে মাত্র যেটা আমরা ডিসকাস করলাম, আমাদের যে ভেক্টরের যে ভেক্টর গুলো, মানে আমাদের যে অলরেডি যে থাকা যে প্রোডাক্ট গুলো, সেই ভেক্টর ডেটাবেসের কাছে যাচ্ছে, যে আমাদের এই কোয়েরি গুলো আসছে, এই ভেক্টর গুলো, সিমিলার ভেক্টর গুলো তুমি এটার কাছাকাছি যে ইগুলো আছে, ভেক্টর গুলো আছে, সেগুলো আমাদের কাছে পাঠাও। তো ধরা যাক এটা পাইন কোন হতে পারে, বা হচ্ছে আমরা যেটা বললাম কোয়াড্র্যান্ট হতে পারে, রাইট? তো সেটা হচ্ছে আমাদের এই যে জেনারেটেড যে এমবেডিংস আছে সেখান থেকে যাবে, রাইট? দেন সেখান থেকে আমাদের যে রেজাল্ট গুলো, সেগুলো কোথায় যাবে, সেগুলো হচ্ছে ওই যে আমাদের সার্ভিসেস এর কাছে যাবে। দেন সেখান থেকে আমাদের ওই যে আবার ইউজারের কাছে রেসপন্স গুলো গেল, অলরাইট? সো এই তো আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু মানে যদি আমরা বলি মোটা দাগে কিন্তু এরকম, ঠিক আছে? এখন এখানে আমাদের যে ইন্টিগ্রেশন গুলো বা চিন্তাগুলো, সেগুলো আমাদের অ্যাড করতে হবে। হ্যাঁ সজল ভাই, আপনি যদি কিছু অ্যাড করতে চান। এইখানে নতুন একটা প্রবলেম ক্রিয়েট হয়। সেটা হচ্ছে যে আম, আপনার আমরা যখন সাধারণত সার্চ সার্ভিসগুলো কোথায় থাকে, সার্চ সার্ভিসগুলোতে সবচেয়ে বেশি হিট পড়ে। হিট পড়ে বলতে বলতে সবচেয়ে বেশি রিকোয়েস্ট আসে। অর্থাৎ আপনি ধরেন এটাকে ধরেন সাপোজ বাংলাদেশে ম্যাকের প্রোডাক্ট কারা বিক্রি করে, ধরেন যারা এমন কোনো কোম্পানি স্টার্টে যারা ল্যাপটপ নিয়ে কাজ করে, তো আপনি ওখানে গিয়ে সার্চ দিলেন যে ম্যাকবুক এয়ার, ঠিক আছে? বা আরো এটা কিভাবে বলতে পারি যে, বা অথবা এভাবে কেউ সার্চ দিল একদম খুবই সে আসলে ম্যাকের প্রোডাক্ট সম্পর্কে খুব একটা জানে না, সে এসে বললো যে ছোট আইফোন, স্মল আইফোন, রাইট? অর্থাৎ সে আইফোনের এসি ভার্সনটা খুঁজতেছে, ঠিক আছে, যেহেতু হয়তো কোথাও সে অ্যাড দেখছে। তো তখন কি হয়, এই সার্চ রিকোয়েস্টটা যখন আসলে প্রথমে যাচ্ছে কোথায়, আপনার ব্যাক এন্ড সার্ভিসের কাছে। এনজিনিক্স মানে হচ্ছে লোড ব্যালেন্সার হইতে পারে, এডাব্লিউএস এর লোড ব্যালেন্সার বা যে কোনো কিছু হইতে পারে। তো ব্যাক এন্ড সার্ভিসের কাছে যাচ্ছে, ব্যাক এন্ড সার্ভিস থেকে সে কোথায় যাচ্ছে, সে যাচ্ছে হচ্ছে এলএম এর কাছে। এটা আপনার এলএম হইতে পারে, আপনার নিজে বানানো ফাইন টিউন এলএম হইতে পারে, অথবা যে কোনো প্রোডাকশন মানে ফাউন্ডেশন মডেল, ওপেন এআই, অ্যানথ্রোপি হইতে পারে, ঠিক আছে? তো তার কাছে যাচ্ছে, সেখান থেকে এমবেডিং জেনারেট করতেছে, এমবেডিং জেনারেট করার পর সেটাকে আবার কোথায় সার্চ করতেছে, ভেক্টর ডেটাবেসে সার্চ করতেছে। খেয়াল করেন প্রথম স্টেপ কি, আপনার এপিআই তে আসলো, এপিআই থেকে তারপর সে কোথায় গেল, সে হচ্ছে ওপেন এআই তে গেল,
ওপেন এআই থেকে এমবেডিং জেনারেট করলো, সেই এমবেডিংকে আবার কি করলো, সে হচ্ছে ডেটাবেজে ভেক্টর ডেটাবেজ সার্চ করলো। এখনো কিন্তু আপনার যে সার্চ সিস্টেম মানে যেখানে আসলে আপনার প্রোডাক্ট আছে, আপনার যে ওয়্যার হাউস, এটা ইলাস্টিক সার্চ হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, ওইখানে কিন্তু এখনো যাই নাই। এরপরে সে এইটাকে র্যাঙ্কিং করতেছে, র্যাঙ্কিং করার পরে তারপরে সে এটাকে সার্চ করার জন্য রেডি করে সে আপনার ধরেন আপনার যে স্টোরেজ সিস্টেম অর্থাৎ ইলাস্টিক সার্চ বা অন্য যে কোনো জায়গায় গিয়ে সার্চ করতে, ডেটাবেজ সার্চ করতেছে। তো এই যে প্রত্যেকটা স্টেজে যে কোনো একটা জায়গায় হঠাৎ করে ল্যাটেন্সি বেড়ে যেতে পারে, ঠিক আছে? তো এই হঠাৎ করে যখন ল্যাটেন্সি বেড়ে যায় তখন আসলে এই সার্চ সিস্টেমটা পুরোপুরি অকেজো হয়ে যায়। কারণ ধরেন সাপোজ ওপেন এআই কোনো কারণে ডাউন, ওপেন এআই ডাউন থাকা মানে আপনার সার্ভিস ডাউন, বা অ্যানথ্রোপিক ডাউন, আপনার সার্ভিস ডাউন, ঠিক আছে? সো এইটার জন্য আসলে যখন আপনার এরকম সিচুয়েশন হয়, ঠিক আছে, আম, তখন এই সিচুয়েশনগুলো ট্যাকেল দেওয়ার জন্য যেটা করা হয় সাধারণত আমরা প্রত্যেকটা লেয়ারে ওটিএল, ওপেন টেলিমেট্রি বলে বা ট্রেসিং বলে, সেই ট্রেসিংকে ইউজ করি। ট্রেসিং এর উপর আমাদের ইউটিউবে পরিধির ইউটিউবে কিছু ভিডিও আছে, আমরা ল্যাবও অ্যাড করে দিব। ওপেন টেলিমেট্রির জন্য অনেক রকম টুল আছে, গ্রাফানা, টেম্পো আছে, সেগুলোতে ট্রেসিং করা যায় যে আমার আসলে কোন লেয়ারে গিয়ে সবচেয়ে বেশি ল্যাটেন্সি অ্যাগ্রিগেট হচ্ছে। কোনো কারণে আমার ভেক্টর ডেটাবেজে ল্যাটেন্সি বেশি হতে পারে, কোনো কারণে আমার হচ্ছে আহ, আমি যেখানে সার্চ করছি সেখানে ল্যাটেন্সি বেশি হতে পারে। এই প্রত্যেকটা জিনিসকে আসলে ট্র্যাক করতে হয়, না হলে এই জিনিসটা আবারও বলছে সার্চ হচ্ছে যে কোনো ই কমার্সের জন্য একটা কোর সার্ভিস, সেটা আসলে পুরোপুরি বাতিল হয়ে যায়, মানে এটাকে ইউজ করা যায় না, ঠিক আছে? তো আরেকটা ব্যাপার হচ্ছে মাঝে মধ্যে এরকমও স্ট্র্যাটেজি বানায় রাখতে হয় যে আমার কোনো কারণে যদি আমার ইনটেন্ট বেস সার্চ কাজ না করে তাহলে আমার সিস্টেম যাতে ট্রেডিশনাল সার্চ দিয়েও আমাকে রেজাল্টটা দেয়, ঠিক আছে? সেটাও এখানে চিন্তা করতে হয়। তো আহ, এইটুকু বলার কারণ হলো আপনারা যখন ইমপ্লিমেন্টেশন ফেজে যাবেন তখন আপনাদের মাথায় রাখতে হবে যে মানে যখন আপনাদের কোশ্চেন করা হবে, জাজ প্যানেল থেকে কোশ্চেন করা হবে, তারা কিন্তু এটা কোশ্চেন করবে আপনি এইটার যে রিলায়েবিলিটি, সেই রিলায়েবিলিটি বা এটাকে রিলায়েবিলিটি মেজার করার জন্য বা এটাকে ম্যানেজ করার জন্য কোন কোন স্টেপগুলো নিয়েছেন, আপনি কি ট্রেসিং অ্যাড করছেন যাতে আমরা বুঝতে পারি সিস্টেমের কোথায় কোথায় বটলনেক হচ্ছে, ঠিক আছে? তো এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। স্কেলেবিলিটি, আমরা যখন স্কেলেবিলিটি নিয়ে জাজ প্যানেলে যে কেউ কোশ্চেন করবে, স্কেলেবিলিটি ব্যাপারটা এরকম হবে যে আপনি আসলে স্কেল কিভাবে করতেছেন, আপনাকে স্কেল করে দেখানোর দরকার নেই, দুই তিনটা কোশ্চেন করলে আসলে বোঝা যায় এটাকে স্কেল কিভাবে কে কিভাবে করবে, ঠিক আছে? তাহলে এই স্লাইডের মধ্যে দুইটা পয়েন্ট নিয়ে কথা হলো, সেটা একটা হচ্ছে আমি আসলে ট্রেসটা কিভাবে করবো, আমার অ্যাপ্লিকেশন যে পারফরমেন্ট, আমার এপিআই যে আসলে পারফরমেন্স ডিগ্রেড করতেছে না, সেই ট্রেসিবিলিটি আমার দরকার, সেই জন্য আমার ট্রেসিং দরকার, মনিটরিং দরকার, এইটা একটা পার্ট। আর আমি আমার অ্যাপ্লিকেশনটাকে স্কেল করতে পারতেছি, এটা আপনাকে এরকম অনেক বড় লোড টেস্ট করে দেখাইতে হবে না, আপনি জাস্ট আপনার স্ট্র্যাটেজিটা এবং স্ট্র্যাটেজি বললে পরে আসলে বোঝা যায় কে কিভাবে স্কেল করবে বেসড অন দ্যাট। যেমন ধরেন এরকম হতে পারে আপনার প্রোডাক্ট ওয়্যার হাউসে 10,000 প্রোডাক্ট আছে, হুট করে সেটা 1 লাখ হয়ে গেল। তো 1 লাখ যদি প্রোডাক্ট হয় তার মানে আপনার ডেটা পয়েন্ট ক্লাউড বাড়লো, মানে হচ্ছে ডেটা পয়েন্ট বাড়লো, তার মানে ভেক্টর এমবেডিং বাড়বে। ভেক্টর এমবেডিং মানে মানে আপনার ভেক্টরের ডেটাবেস সাইজ বাড়বে। ভেক্টর ডেটাবেস সাইজ বাড়া মানে আপনার কিন্তু আসলে এখন একটা বড় সার্চ পেজে সার্চ করতে হবে, ঠিক আছে? তার মানে ভেক্টর ডেটাবেস আপনার তখন একটা প্রবলেম ক্রিয়েট হইতে পারে, ঠিক আছে? এই যে রিজনিং গুলো অনেক ইম্পর্টেন্ট। এইগুলো আসলে জাজরা মানে এই আজকের সেশনটা কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে আইস ব্রেকিং, একটা হচ্ছে আসলে কোন কোন জায়গাগুলোতে আপনাদের কোশ্চেন করা হবে এবং ক্রস চেক করা হবে যে আপনাদের ইঞ্জিনিয়ারিং নলেজ কতটুকু এখানে সলিড ছিল, ঠিক আছে? So, এই এই স্লাইড থেকে আমরা যেটা নিতে পারি সেটা হলো যে ট্রেসিং করা আর হচ্ছে স্কেল আপনারা কিভাবে করবেন সেই ব্যাপারটা। এর সাথে জি, থ্যাংক ইউ। যদি হচ্ছে আমরা এখন ওইটাকে যদি আমরা একটু একটা এক্সটেন্ড কোশ্চেন করতে পারি না ভাইয়া? হ্যাঁ শিওর। একটু ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ, এখানে আমার একটু ইয়ে আছে, সেটা হচ্ছে আমরা তো প্রথমে ভাইয়া বলতেছে ওয়্যার হাউসের কথা। তো আমরা কি তাহলে আমার যে সার্চটা হবে, লাইক আমার একটা ই কমার্স সাইট আছে, ওই ই কমার্স সাইটের যতগুলো প্রোডাক্ট আছে ওইটা দিয়ে কি এমবেডিং করে আমরা এই ভেক্টর ডাটাবেজে রাখবো, এবং যখন সার্চ হবে তখন যেমন ভাই বললো ছোট টুথপেস্ট, ওই ছোটটা কি এলএলএম এর ভিতরে গিয়ে এমবেডিং হয়ে তারপরে এসে ভেক্টর ডাটাবেসে চেক করবে, এরকম কিছু?
ভাইয়া এই পার্টটা যদি আমরা সবকিছু বলে দিই তাহলে তো আসলে হ্যাকাথনে ইয়ে হয়ে গেল না। এই পার্টটা আপনারা সার্চ করলে পাবেন। জি আর জি ডেটার কথা যে আমরা ডেটা ওকে ওকে পয়েন্ট ভাই। জি আমরা বলতেছি ভাইয়া মাত্র 5,000 ডেটা পয়েন্ট। কেন? কারণ এইখানে একটা ছোট বলি, সিচুয়েশন বলি। অ্যাপল কিন্তু কি আপেল, আবার অ্যাপল কিন্তু কি মানে একটা প্রোডাক্ট, রাইট? সো right. আপনি এই দুইটা জিনিস যখন আপনি আপনার ডেটাবেজে রাখবেন, তখন এইটাকে যখন আপনি সার্চ করবেন তখন কি তৈরি হবে বুঝতেছেন? একটা কনফিউশন তৈরি হবে, রাইট? সেই কনফিউশন মানে আপনার এলএম যদি আপনার বানানো বার্ট মডেল বা আপনার বানানো যে এমবেডিং মডেল, সেটা যদি ঠিক মতো টিউন না হয় এইসব অ্যানোমালি ধরার জন্য বা এজ কেস ধরানোর জন্য, তাহলে আপনার সার্চ সিস্টেম কাজ করবে না। এই জন্য আমার ডেটার স্পেসটা খুবই ছোট করে দিয়েছি, লিটারালি 5,000, যাতে আপনি ছোট্ট একটা মডেল, যে মডেল আপনি সিপিইউতে চালাতে পারবেন, এরকম একটা মডেল নিয়েও কাজ করতে পারেন। ঠিক আছে? এখানে কনস্ট্রেন্টটা আমি আবারও বলতেছি, কনস্ট্রেন্ট হচ্ছে আসলে আপনি এলএলএম এর কতটুকু ভিতরে গিয়ে বা এআই এর কতটুকু ভিতরে গিয়ে তার ট্রিক্স গুলো ইউজ করে আপনি সিস্টেম বানাতে পারতেছেন। আমি ওকে জানি না ভাইয়া। আমি অ্যান্সার। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, এটা কি হুম। আমাদের কি কন্টিনিউয়াসলি ফাইন টিউনিং করতে হবে এই মডেলটাকে, এই আমাদের কোয়েরি আর ডাটা মানে জেনারেশনের উপর বেস করে? জি 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 ঠিক, ফাইন টিউন করতে হবে, কন্টিনিউয়াস ফাইন টিউন করতে হয়। কেন বলেন তো? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড হুম কোশ্চেন, হুম অ্যামেজিং কোশ্চেন। সবাই একটু বলে, ভাইয়ের কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদেরকে কন্টিনিউয়াস ফাইন টিউন করতে হবে। আচ্ছা, এবার আপনি চিন্তা করেন, আপনি একটা এলএলএম আপনি ধরেন আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন, ই কমার্স প্রজেক্টে। তা আপনার যে ওয়্যার হাউস, সেই ওয়্যার হাউসের প্রোডাক্ট আস্তে আস্তে বাড়বে না? বাড়বে তো, রাইট? অবভিয়াসলি বাড়বে, কারণ নতুন প্রোডাক্ট আসবে, আপনি চাবেন নতুন নতুন স্টোরকে আপনার সাথে অনবোর্ড করতে, প্রোডাক্ট বাড়বে। তো যখন প্রোডাক্ট বাড়বে তখন ইম্প্যাক্টটা কি হবে? আপনার মডেলটা কিন্তু তখন আসলে অ্যাবসোলিউট হয়ে গেল, রাইট? আপনি আগে যে এমবেডিং মডেলটা বানাইছিলেন সেই মডেলটা কিন্তু অ্যাবসোলিউট হয়ে গেল। কেন অ্যাবসোলিউট হয়ে গেল? কারণ হলো ও আসলে নতুন ডেটা সম্পর্কে কি জানে না। তো এই জিনিসটাকে ট্যাকেল করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে একটা পাইপলাইন বানায় রাখতে হয়, যে পাইপলাইন আপনি ট্রিগার করলে ও নতুন ডাটার বেসিসে আপনার এটাকে মডেলটাকে ফাইন টিউন করতে পারে। এই জন্যই তাহানিক বা আমরা বারবার প্রথম দিকে বলতেছিলাম যে মডেলকে ফাইন টিউন করার কথা। মডেল ফাইন টিউন আসলে কেন লাগে? আপনার কাছে নতুন ডেটা সবসময় আসবে, ব্যাপারটা এভাবে চিন্তা করতে পারেন। ইলাস্টিক সার্চে আপনি ডেটা রেখে দিচ্ছেন, এটা মাঝে মধ্যে কিন্তু আপডেট করতে হয়, যেটা নতুন নতুন ডেটা আসে। আর নতুন ডেটা আসার সাথে সাথে আপনার ইলাস্টিক সার্চ যদি কাজ না করে তাহলে তো হইলো না, রাইট? ঠিক সেম ভাবে নতুন ডেটা আসবে সিস্টেমে, আসলে পারে তখন আপনি সেটার বেসিসে কি স্টেপ নেবেন যাতে আপনার মডেলটা ইউজ করা যায়, নাহলে তো মডেলটা ইউজেবল থাকবে না। এটা হচ্ছে মডেল রিলায়েবিলিটির পার্ট। ঠিক আছে? একটু আগে আমরা যখন বললাম যে ইসের সিস্টেমের রিলায়েবিলিটি, এইটা একটা মেট্রিক। মডেলের রিলায়েবিলিটি হচ্ছে আরেকটা মেট্রিক, যে ভাই তুমি মডেলকে মেজার করতেছো বেসড অন সাম মেট্রিক্স, এবং তুমি আরো কি করতেছো, তুমি হচ্ছে যে যদি কোনো কারণে নতুন ডেটা আসে সেইটার বেসিসে তুমি কন্টিনিউয়াসলি এটাকে ট্রেন করাইতেছো। ট্রেন বললে ভুল হবে, সরি, দিস নট ট্রেনিং, ফাইন টিউনিং। আমি ভাই কোশ্চেনের অ্যান্সার কি দিতে পারছি? জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল। জি সেটা হচ্ছে যে আহ, আমাদের কি হচ্ছে সবসময় আমাদের কাস্টম মডেল নিয়ে কাজ করাটা আহ, মানে করতে হবে, নাকি হচ্ছে আমরা চাইলে এক্সিস্টিং কোনো মডেল নিয়ে কাজ করতে পারবো? এখানে এই যে আমরা যে মডেল লেয়ার যেটা বলছি, এটা কিন্তু আপনার কমপ্লিটলি ফ্লেক্সিবল। আপনি হচ্ছে ফ্লেক্সিবল। কোনো ক্লোজ সোর্স ব্যবহার করেন কিনা, বা হচ্ছে কোনো ওপেন সোর্স মডেল ব্যবহার করেন কিনা, বা আপনাদের মতো করে মডেল ব্যবহার করেন কিনা, নো ইস্যু। বাট যেটা ইম্পর্টেন্টলি সজল ভাই এটা এখনই বলবেন করে, সেটা হচ্ছে কি রিসোর্স কনস্ট্রেন্টের ভিতরে আমাদের রাখতে হবে। ওকে। আচ্ছা, আমি একটু এখানে একটু অ্যাড করি, রিসোর্স কনস্ট্রেন্ট মানে কি। আপনি যদি ওপেন এআই অ্যানথ্রপিক ইউজ করেন তাহলে আপনাকে ধরবো হচ্ছে টাকা পয়সা কত টাকা খরচ হচ্ছে। এখন এরকম যদি হয় আপনি একটা সার্চ সিস্টেম বানাইতে আম, ধরেন হচ্ছে যে লাইক আপনার প্রত্যেক এপিআই কলে আপনার একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট চলে যাচ্ছে, ধরেন 10 সেন্ট করে চলে যাচ্ছে, ইটস নট ফিজিবল। হুম ঠিক আছে? তো আহ, আপনি যদি ওপেন এআই ইউজ করতে চান ইউজ করতে পারেন। আমরা যদি বলি তাহলে আমরা বলবো যে ইউজ সিপিইউ বেসড বার্ট মানে এমবেডিং মডেল। ঠিক আছে? কেন? কারণ আপনার অ্যাডপশন দরকার, এই মডেলগুলোকে ম্যাস অ্যাডপশন দরকার। সবাই যেটা করতেছে, আন্দ্রে কার্পাথি, সরি, সো আরো যে মানুষজন যারা করতেছে তারা কিন্তু সিপিইউ মডেলের উপরে সার্চ বেস সিস্টেমগুলোকে বানানোর চেষ্টা করতেছে। কেন?
যাতে এগুলোকে প্রোডাকশনে চালানো যায়। জিপিইউ স্টিল ইজ ভেরি এক্সপেন্সিভ স্টাফ। আপনাদেরকে জিপিইউ দেওয়া হবে খুবই ছোট, যে জিপিইউর উপরে আপনাকে আপনার নিজেদের ধরেন লামার ছোট্ট একটা ভার্সনকে আপনার ফাইন টিউন করতে পারেন, ঠিক আছে? সেখানে আপনাদেরকে কোশ্চেন করা হবে, ঠিক আছে? লামা ইউজ করতে পারেন, রাইট? একজন কোশ্চেন করছে লামা ইউজ করতে পারেন কিনা, আপনার লামা ইউজ করতে পারেন, কোনো সমস্যা, বাট খুবই ছোট মডেল। আমরা যেখানে দিব এটা রিসোর্স কনস্ট্যান্ট দিয়ে দেবো যে আসলে এতটুকু বেশি আপনি ইউজ করতে পারবেন না। তো আমি ছোট বা সবাই, আপনি ছোট করে নিতে পারেন আর কি, হ্যাঁ, যে এই প্রসেস গুলো আছে। এখানে আপনাকে একটা সুন্দর একটা বুদ্ধি দিই সবাইকে, সেটা হচ্ছে যে ইউটিউবে ছোট ছোট বার্ড মডেল স্ক্র্যাচ থেকে মানুষজন বানাইছে। ট্রাই টু সি দোজ ভিডিওস। আমাদের যদি পসিবল হয়, আমাদের টাইমটা খুব ছোট, আমরা তো পারবো না, সেই ভিডিও দেখে একটা বার্ড মডেল বানানো এবং তার ফাইন টিউনিং প্রসেস যদি শিখতে পারেন, তাহলে আমি বলবো এখানে সবচেয়ে বেশি বেনিফিট হবেন। আপনি কোশ্চেনগুলো তখন খুব সুন্দর আনসার দিতে পারবেন, কারণ মডেল ইভ্যালুয়েশন একটা পার্ট আছে যেইটা আপনাকে এই নলেজগুলো হেল্প করবে, ঠিক আছে? সো আমি আবারও যদি বলি, কনস্ট্যান্ট রিসোর্স কনস্ট্যান্ট থাকবে। আপনি যদি ওপেন এআই ইউজ করলে অবশ্যই আপনি বেনিফিট পাবেন, আপনার টাকা বেশি যাচ্ছে, আপনি ভালো আউটপুট পাচ্ছেন, কিন্তু তখন আপনাকে ওই টাকার জন্য আপনাকে ধরা হবে যে তুমি এটাকে 2 সেন্টে ইমপ্লিমেন্ট করবা। মানে আমি ধরেন আপনার 10 সেন্ট যাচ্ছে, আমি বললাম যে আমার এখানে ইমপ্লিমেন্টেশন ম্যাক্সিমাম বাজেট প্রতি মান্থে $100, ঠিক রাইট, আছে? এখানে হচ্ছে বেসিক্যালি বিজনেস ভ্যালুটা সেখানে অ্যাচিভ হচ্ছে রাইট। কিনা। যদি হচ্ছে দুইটা জিনিস অ্যালাইন না করে, তখন কিন্তু আমরা সিস্টেমটা চালাতে পারবো না। তার থেকে কিন্তু আমাদের ট্র্যাডিশনাল সার্চ অনেক লেস কস্ট ইফেক্টিভ, রাইট? মানে এখানে রাইট। অ্যাটলিস্ট লস হচ্ছে না আমাদের রাইট। রাইট। মডেলটা চালাতে গিয়ে। রাইট। এটা আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে তানিমুল ভাই একটা মানে ভেরি গুড কোশ্চেন করছে। জি এই কোশ্চেনটা অ্যাড্রেস করাই উচিত, ঠিক আছে? জি আম, জি এই কোশ্চেনটা হচ্ছে, সেটা হলো আমাদের ওয়ার্ল্ড এখন যেদিকে যাচ্ছে এআরএম বেসড যেই প্রসেসর গুলো আছে, আমি যদি বলি বিশেষ করে ম্যাকের প্রসেসর গুলা, সেগুলো আসলে কয়দিন পরে মানুষজন লিটারালি ডেটা সেন্টারে ডিপ্লয় করে তাদের সার্চ সিস্টেম বানাবে। কেন? এআরএম এর ইউনিফাইড আর্কিটেকচার জিপিইউর কাজটা আপনাকে করে দিচ্ছে। তো আপনি খুব ছোট ছোট মডেল, ইটস নট ছোট, আপনি ডিপসিকও ডিপ্লয় করতে পারবেন ম্যাকে, যদি ইফ ইউ হ্যাভ এনাফ মেমোরি, ঠিক আছে? সো সাধারণত অনেক বড় বড় মডেল ডিপ্লয় করে কাজ করানোর জন্য ম্যাক এখনো সাস্টেনেবল কোনো সলিউশন বানাতে পারে নাই। এটা একটা প্রবলেম, বাট আমাদের ইউজ কেসের জন্য ম্যাক ইজ অ্যামেজিং, পারফেক্ট বলতে পারেন, ঠিক আছে? ইভেন বড় বড় ইন্ডাস্ট্রিতে যারা ধরেন মানে যারা ইমপ্লিমেন্টেশন করছে, তারা নিজেরাই ম্যাক মিনি বা ম্যাক স্টুডিও ডেটা সেন্টারের ভিতরে ডিপ্লয় করে এই জিপিইউর কাজটা করাতে যাচ্ছে, যাতে তাদের কস্টটা মিনিমাল থাকে। তাইম ভাই, আমি মনে হয় আমি অ্যান্সার দিতে পারছি কোশ্চেন। ভালো জিনিস। আমি আবার যদি বলি, এআরএম জিনিসটা হচ্ছে মানে আপনি ম্যাকবুক যদি কারো থাকে বা ইউনিফাইড জিপিইউ যদি কারো থাকে, ইউ ক্যান ইউজ দ্যাট, অ্যামেজিং। রাইট, এখানে হচ্ছে মেটাল আছে, দেন আরো একটা ছিল ইসের জন্য, ডিস্ট্রিবিউশনের জন্য। দিস আর গুড। অলরাইট, সো আমরা আমাদের ওই যে সার্চ অ্যাপ্লিকেশন যেটা ছিলাম, তাহলে আমাদের এক্সেসরিজ টুলগুলো তো এখানে আছে, রাইট? ফর এক্সাম্পল আমাদের ট্রেসিং এর জন্য ফর এক্সাম্পল ইয়েগার আছে, মানে এরকম অনেক টুল, মানে ফ্লেক্সিবিলিটি আমরা রাখতে পারি আর কি। দেন আমরা যদি বলি লগস এর জন্য হচ্ছে লোকি। দেন মেট্রিক্স যদি আমরা বলি, মেট্রিক্স হচ্ছে বেশ কিছুই থেকে থাকতে পারে। ফর এক্সাম্পল আমাদের মডেল লেয়ার যেটা আছে, সেখান থেকে মেট্রিক্স আসতে পারে, এবং ফাস্ট এপিআই যে সার্ভিসেস আছে সেখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে আমরা প্রমিথিউসে রাখতে পারি। Then সেখান থেকে হচ্ছে ধরা যাক ভিজুয়ালাইজেশনের জন্য বেশ কিছু ভালো টুল আছে, কিবানা। দেন আমরা হচ্ছে এখানে গ্রাফানা চিন্তা করতে পারি, দ্যাটস সব। মানে এটা হচ্ছে আপনার আহ, এটা এই সেটটা বেসিক্যালি হচ্ছে আপনার মনিটরিং এন্ড অবজারভেবিলিটির জন্য আমরা চিন্তা করতে পারি আর কি। তো এখানে হচ্ছে ইএলকে স্ট্যাকও আসতে পারে যদি হচ্ছে কেউ ইমপ্লিমেন্ট করতে চায়, সেটা হচ্ছে মেইন বিষয়। সো ওভারঅল আমরা যদি চিন্তা করি, আমাদের যে অ্যাপ্লিকেশন যেটা আছে, আমাদের যে সার্চ অ্যাপ্লিকেশনের কথা আমরা বলতেছি, সেটাকে আমরা ইন এ সেন্স আমরা কিন্তু এভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে? যে আমাদের ইউজার রিকোয়েস্ট পাঠাবে, আমাদের সার্ভিসেস গুলো নেসেসারি যে মডেল লেয়ারে যে অপারেশনস গুলো দরকার সেগুলো চালাবে। দেন হচ্ছে আমাদের ভেক্টর সার্চ আমাদের ওই ভেক্টর এমবেডিংস এর অপারেশনস গুলো হ্যান্ডেল করবে। দেন আমাদের সার্ভিসেস যেটা আছে, পে সার্ভিসেস, সেগুলো হচ্ছে রেস্ট অফ দ্য থিং হ্যান্ডেল করবে। এই মনিটরিং অবজারভেবিলিটির জন্য এগুলো থাকে। তো এখন এখানে যেটা কোশ্চেন থাকে, মানে হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ বা হচ্ছে টুল ওয়াইজ,
ওই যে আমরা যেটা বললাম যে আমরা যে কনস্ট্যান্ট ফাইন টিউনিং বা কনস্ট্যান্ট যে পারফরমেন্স আপগ্রেডেশন, রাইট? আমাদের পারফরমেন্স তো সবসময় বেটার রাখতে হবে, রাইট? সবসময় হচ্ছে আমাদের আপগ্রেডেশনের উপরে রাখতে হবে, কারণ হচ্ছে যদি পারফরমেন্স ডিগ্রেড হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের কি হবে, আমাদের সবার আগে তো আমাদের বিজনেস ভ্যালু অ্যাচিভ হবে না আমাদের ওভারঅল থেকে, আর যেটা কাজ করবে আমাদের যে উদ্দেশ্যে আমরা এটা বানাইছিলাম সেটা তো হবে না। সো এই ডিগ্রেডেশনটা আসলে কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি এবং আসলে কিভাবে ওই পাইপলাইনটা আমরা ডিজাইন করতে পারি। সো আই গেস এই ডিসকাশনটা করে আই গেস আমরা মোটামুটি একটা ম্যাক্রো লেভেলের মিনিমাল ধারণা আমরা আই গেস মোটামুটি পাবো। সো এখানে কি হয়, যদি আমরা আমাদের এখানে যাই, আমাদের লগস, ট্রেসেস এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, মেট্রিক্সেস, সেগুলো হচ্ছে কনস্ট্যান্টলি কিন্তু আপনার মনিটরিং এর উপরে থাকবে, রাইট? এবং এই মনিটরিং এর থ্রুতে আমাদের কিন্তু অনেক ট্রিগার পয়েন্ট তৈরি হবে, যেটা ইন্ডিকেট করবে কি, ধরা যাক হচ্ছে আমাদের দিস ইজ আওয়ার ড্যাশবোর্ড। সো আমাদের পারফরমেন্স বেশ ভালো করছে, ধরা যাক দিস ইজ আওয়ার এপিআই রিকোয়েস্ট, ঠিক আছে? সো হঠাৎ করে যদি এখানে এরকম বেড়ে যায়, ঠিক আছে, লাফ দিয়ে অনেকখানি বেড়ে যায়, which is huge, রাইট? মানে অনেক বেশি কিন্তু। সো সার্ভিসেস এটা বেড়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু মডেল লেয়ারে বা হচ্ছে ভেক্টর সার্চ বা হচ্ছে অন্যান্য যে লেয়ার গুলো আছে সেগুলোর পারফরমেন্সও কিন্তু ডাউন হবে, রাইট? সো ওগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, বা ধরা যাক মডেল লেয়ারে আমাদের আরো আপগ্রেডেশন দরকার, আমাদের কনসেপ্ট যে বিষয়গুলো সেগুলো আরো বেটার করা দরকার, সেগুলো হচ্ছে আমরা কিভাবে করব। তো সেখানে একটা কমন সলিউশন হতে পারে অবশ্যই আমাদের সেখানে কিছু প্যাচেস পাঠাতে হবে, রাইট? কিছু চেঞ্জেস পাঠাতে হবে আমাদের কোড বেজে, রাইট? দেন হচ্ছে আমাদের আমরা জানি আমাদের এআই ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ডেটা, বা যদি আমরা বলি ডেটা পাইপলাইন, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। দেন হচ্ছে এই ডেটা পাইপলাইন আমাদের চেঞ্জেস গুলো আনতে হবে, রাইট? দেন হচ্ছে আবার এই যে চেঞ্জেস গুলো হবে সেই চেঞ্জেস গুলোকে আবার আমরা কি করব, সেগুলো হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্টে পাঠাতে হবে। সো ইন এ সেন্স এটাকে যদি আমরা অটোমেট করতে চাই, which is a complex process, রাইট? মানে আমরা যদি ম্যানুয়ালি করতে চাই সেটা হচ্ছে কমপ্লেক্স প্রসেস, আর আমরা যখন অটোমেট করব সেটা কিন্তু কম কমপ্লেক্স প্রসেস না, কারণ হচ্ছে এখানে আমাদের বেশ কিছু এক্সট্রা ভেরিয়েন্ট চলে আসে ট্রাডিশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে। সেটা কিরকম, যদি আমাদের ট্রাডিশনাল সফটওয়্যার চিন্তা করি, আমাদের যদি কোডটা চেঞ্জ হয় তাহলে কিন্তু আমরা নর্মালি ওখানে পাঠাতে পারি। বাট আমাদের এখানে আরো একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সপেক্ট আছে, সেটা হচ্ছে কি ডেটা, এবং এর সাথে রিলেভেন্ট কি ডেটা পাইপলাইন। সো আমাদের এখানেও কিন্তু চেঞ্জেস আনতে হবে। বেশ কিছু ডাইমেনশন এখানে তৈরি হয়েছে, যেমন এর সাথে আরো যে বিষয়গুলো, যে আমরা অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি, মানে যে অবজেক্টিভ সেটা পূরণ হচ্ছে কিনা সেটা কিন্তু এখানে দেখার বিষয়। সো এটাকে আমাদের কি করতে হবে, যে এই প্রত্যেকটা চেঞ্জেস গুলো, ধরা যাক আমাদের সার্ভিসেস যে লেয়ার আছে সেখানে কোড বেসটা আমরা চেঞ্জ করবো, ঠিক আছে? সেটাকে আমি চেঞ্জ করলাম। Then হচ্ছে মডেল লেয়ারে ধরা যাক আমাদের আরো ফাইন টিউনিং করা দরকার পড়লো, আরো বেটার ডেটা সেট জেনারেট করে সেটাকে নিয়ে কাজ করা দরকার পড়লো, ধরা যাক আরো বেশি ইভ্যালুয়েশন, মানে আরো বেটার বেঞ্চমার্কিং, আরো বেটার ইভ্যালুয়েশন পাইপলাইন নিয়ে আসার দরকার পড়লো, এরকম। সো এখানে একটা ইম্পর্টেন্ট এক্সপেক্ট আছে যে এগুলোকে আমরা কিভাবে ইভ্যালুয়েট করবো, ডেটা এবং হচ্ছে আমাদের যে রেসপন্সের, সেটার জন্য আমাদের কিন্তু হচ্ছে ইভ্যালুয়েশন পাইপলাইনটা লাগবে। ইভ্যালুয়েশন পাইপলাইনে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যখন আমরা কেউ মনিটরিং টুল নিয়ে কথা বলতেছি, সবকিছু যে একদম ধরে ধরে মনিটরিং টুল ইমপ্লিমেন্ট করতে হবে ব্যাপারটা এরকম কিছু না। আর এখানে যেটা এই ব্যাপার শেষ হচ্ছে, আসলে যেমন ধরেন কেউ যদি আপনাকে কোনো জাজ যদি আপনাকে কোশ্চেন করে যে হ্যাঁ তুমি তো 5000 বা 10,000 ডেটা পয়েন্ট নিয়ে কাজ করতেছো, তো এইটা তো খুব সহজেই ভেক্টর ডেটাবেস সবসময় কাজ করে হচ্ছে র্যামের উপরে, ডাটাগুলো সব র্যামে রেখে দেয়, কোসাইন সিমিলারিটি আপনাকে বের করে দেয় খুবই যেহেতু র্যামে থাকে বের করা ইজি। কিন্তু যখনই আপনার ডেটা সাইজ একটা সার্টেন লিমিটের পরে চলে যায়, তখন সে কি করে, সেগুলোকে স্টোরেজে রাখা শুরু করে। যখনই স্টোরেজে রাখা শুরু করে তখন ডেটার ল্যাটেন্সি অর্থাৎ ফেচ ল্যাটেন্সি অনেক বেড়ে যায়, ঠিক আছে? তো আপনাকে যদি কোনো জাজ জিজ্ঞেস করে যে আচ্ছা ঠিক আছে তোমার ডেটা সাইজ ধরো এত, তো তোমার এখানে কোথায় ইম্প্যাক্ট পড়বে, তখন আপনার মানে অ্যান্সার যদি এরকম হয় যে আসলে কোথাও ইম্প্যাক্ট পড়বে না, তার মানে হচ্ছে আসলে আপনার আসলে ভেক্টর ডেটাবেস নিয়ে আপনার আইডিয়া কম। তো মনিটরিং ইমপ্লিমেন্ট করার কারণ এটাই, এই জন্যই বলা হচ্ছে আপনার যে হ্যাকাথন যেহেতু আসলে জানতেছেন আগে থেকে প্রবলেমটা কি, সো এই প্রবলেমগুলোকে
এই প্রবলেমগুলোকে আপনারা নিজের নিজের অ্যাড্রেস করে সুন্দর করে এটার মানে ধরেন সাপোজ আপনি এডাব্লিউএস আপনি ছোট্ট একটা EC2 তে কাজ করছেন, এটাকে আপনি কতটুকু স্কেল করতে পারবেন এইটা পর্যন্ত একটা অ্যান্সার রেডি করে নিয়ে যাওয়া। পৃথিবীর কোনো সিস্টেমই মানে ইনফিনিটলি স্কেলেবল না। আপনার কাছে ধরেন একটা সার্টেন লেভেল পর্যন্ত স্কেল করার মতো ইনফরমেশন থাকলে পারে, দ্যাট ইজ গুড এনাফ। তানিক প্লিজ কন্টিনিউ, থ্যাংক ইউ। হ্যাঁ, জি ভাই। অলরাইট, সো আমরা ইভ্যালুয়েশন পাইপলাইনে ছিলাম, যেটা সো এই ইভ্যালুয়েশন পাইপলাইনটা কিভাবে ডিজাইন করবেন সেটা কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট কিন্তু এখানে। যে আমরা একটা জিনিস বানাইলাম সেটা আসলে কত ভালো কাজ করছে বা কত খারাপ কাজ করছে, অন্যান্য ট্রাডিশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু আমরা ইউনিট টেস্ট লিখতে পারি বা অন্যান্য টেস্টিং যে কম্পোনেন্ট গুলো সেগুলো নিয়ে আসতে পারি, বাট এখানে কিন্তু জিনিসটা কমপ্লিটলি ডিফারেন্ট, রাইট? এখানে কিন্তু আপনার আহ, সব এন্ডে কিন্তু অনেক ধরনের আনসার্টিনটি আছে, অনেক জায়গায় হচ্ছে জিনিসগুলো আনঅপটিমাইজ থাকে, সেখানে হচ্ছে একটা মানে একটা ডিফারেন্ট টাইপের প্রবাবিলিটি থাকে। সো এখানে এই ইভ্যালুয়েশন পাইপলাইনটা ডিজাইন করা অনেক ইম্পর্টেন্ট, যেটা একটা আপনাদের হ্যাকাথনের ইভ্যালুয়েশনের ক্ষেত্রে মানে আপনাদের প্রত্যেকটা টিমকে ইভ্যালুয়েশনের ক্ষেত্রেও অনেক বেটার একটা অ্যাসপেক্ট থাকবে আর কি, মানে ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া থাকতে পারবে আর কি, ইন এ সেন্স। সো ধরা যাক আমাদের ইভ্যালুয়েশন পাইপলাইনে আমাদের যে সিস্টেমটা আছে, প্রেজেন্ট যে সিস্টেমটা আছে, ওভারঅল সিস্টেমটাকে আমি কথা বলতেছি, আমাদের ফার্স্ট টিপে সার্ভিসেস, আমাদের মডেল লেয়ার, সেখানে আমাদের মডেলটা আছে, প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা কম্পোনেন্ট কথা চিন্তা করতে পারি। এই সব কিছুতে এমনকি ওর সাথে ডেটাবেস লেয়ার, পাইনকোনের সাথে হচ্ছে বা হচ্ছে আমাদের সার্ভিসের সাথে রিলেভেন্ট হিসেবে কিন্তু আহ, আমরা যদি চিন্তা করি অন্য ডেটাবেসও কিন্তু চাইলে থাকতে পারে, রাইট? সো মানে কম্পোনেন্ট বা অন্যান্য জিনিসগুলো কিন্তু ফ্লেক্সিবল হিসেবে থাকতে পারে। সো ওই সব মিলে দেখা গেল আমাদের ইভ্যালুয়েশন পাইপলাইনে আমাদের যে সিস্টেমটা আছে, সিস্টেমটা আসলে পারফর্ম ঠিকভাবে করতেছে না, রাইট? তো তখন কি হবে? ঠিক আছে, আমরা কিন্তু ম্যানুয়ালি ওই প্যাচেস গুলো পাঠাইতে পারি, আচ্ছা হ্যাঁ আমার এই কোড বেসিস গুলো পাঠাও, আমার ডেটা পাইপলাইনে এই চেঞ্জেস গুলো পাঠাও, আমার এই ফাইন টিউনিং এই সমস্যা, তো হচ্ছে আমাদের আরো বেটার সিনথেটিক ডেটা সেট তৈরি করতে হবে, সেই পাইপলাইনটা আরো বেটার ভাবে আমাদের অপটিমাইজ করতে হবে, দেন ওইটাকে পাঠায়, দেন হচ্ছে আমাদের আবার নতুন করে সিস্টেমটা নতুন যে মডেলটা আসলো ফাইন টিউন, সেটাকে আমরা আবার ডিপ্লয় করলাম, আমাদের সার্ভিসকে আবার নতুন করে ডিপ্লয় করলাম। সো এটা কিন্তু একটা ম্যানুয়াল প্রসেস, রাইট? সো এই জিনিসটাকে অটোমেট করার জন্য হচ্ছে তখন হয়তোবা মানে এটা ফ্লেক্সিবল অবশ্যই থাকবে আপনাদের মতো করে যেভাবে থাকেন, বাট মোস্ট যে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা এখানে বা সব থেকে কমন যেটা, সেটা হচ্ছে কি সিএসি, রাইট? এখন এটার আন্ডারে কিন্তু আপনার ওই যে আমরা যেটা বললাম ওয়ার্কফ্লো অর্কেস্ট্রেশন, যে বিষয়গুলো ফাইন টিউনিং এর যে বিষয়গুলো, ধরা যাক যে ল্যাবগুলো আপনাদের অলরেডি হচ্ছে রোল আউট করে দেওয়া হয়েছে এয়ারফ্লো, সেখানে কিন্তু এগুলো থাকতে পারে যে মানে ওভারঅল সিএসিডি পাইপলাইনের ভিতরে কিন্তু যে আমার ফাইন টিউনিংটা আমার ডেটা সেট তৈরি করার, ধরা যাক আমাদের ডেটা পাইপলাইনে ইভ্যালুয়েশনে সমস্যা হয়েছে, তো এখন আমি চাচ্ছি আমার ডেটা পাইপলাইনটাকে আরো বেটার করতে। ঠিক আছে, ডেটা পাইপলাইনটাকে বেটার করা মানে হচ্ছে আমাদের মডেল ফাইন টিউনিং প্রসেসটাকে বা মডেলের অপটিমাইজেশন প্রসেসটাকে আরো বেটার করা। তো সেটার জন্য হয়তো আমাদের এয়ারফ্লোর একটা পাইপলাইন হতে পারে, ঠিক আছে? আচ্ছা তানিক, এখানে কি আমরা রেফারেন্সের জন্য এমএল অফসের কিছু ওই যে ডেটা ড্রিফটের ক্যালকুলেশনের ল্যাবগুলো দিতে পারি? আচ্ছা আমি সবাইকে একটু জাস্ট কনসেপ্টটা বলে দিই, আমার দেওয়া উচিত। এখানে আপনাদের এই ইভ্যালুয়েশনটা আসলে অনেক ইম্পর্টেন্ট। কারণ হলো প্রথমে একটা কোশ্চেন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে আপনারা যখন কোন মডেলটা বেটার, ঠিক আছে, কোন মডেলটা বেটার এটা আপনারা আসলে কিসের বেসিসে বোঝেন বলেন তো সবাই? দেখবেন কিছু ইভ্যালুয়েশন মেট্রিক্স পাবলিশ করে, রাইট? যে আমরা আসলে আমাদের মডেলটাকে এই ইভ্যালুয়েশনের ভিতর দিয়ে পাঠাইছিলাম, তারপর সেরকম করে পারফর্ম করছে। প্রবলেম হলো আপনি এলএলএম কে ইভ্যালুয়েট করার জন্য আপনার নিজের, ঠিক আছে, আপনার নিজের একটা ইভ্যালুয়েশন মেথড থাকা লাগবে এবং আপনাকে সেটা প্রুফ করতে হবে যে এই মেথডটা বেটার, ঠিক আছে? সো এবং লজিক্যাল আর ম্যাথমেটিক্যাল প্রুফ থাকা লাগবে এবং সেটার বেসিসে আপনি যে আপনার সিস্টেমটা বানাইছেন, এইটাই আসলে সবচেয়ে কঠিন পার্ট আমাদের এই হ্যাকাথনে। যেমন আপনি যদি এমএল অপসের কথা চিন্তা করেন, এমএল অপসে যখন কি হয় মানে সাধারণত এমএল অপসে আমরা কি করি, আমরা যেটা করি সেটা হলো কোনো একটা মডেল ডিপ্লয় করা হলো, তার প্রেডিকশনকে আমরা যে কোনো একটা ডেটাবেসে স্টোর করি, ঠিক আছে? সেই ডেটাবেস থেকে ওই ডেটাগুলোকে নিয়ে মানে প্রেডিকশনগুলোকে ইনপুট এবং আউটপুটগুলোকে নিয়ে আমরা একটা ক্যালকুলেশন করি, এটাকে বলে ড্রিফট ক্যালকুলেশন। অর্থাৎ আমার মডেলটা যখন ট্রেন করানো হয়েছিল তখন দুনিয়ার অবস্থা একরকম ছিল, মানে ডেটার অবস্থা একরকম ছিল, আস্তে আস্তে ডেটা তো চেঞ্জ হয়, রাইট? সময়ের সাথে সাথে ডেটা চেঞ্জ হয়, ঠিক আছে? আমাদের ক্ষেত্রে ডেটা চেঞ্জ হওয়া মানে কি, ওয়্যার হাউসে নতুন প্রোডাক্ট আসছে, তার মানে ডেটা চেঞ্জ হয়ে গেছে। তো
তো যখন ডেটা চেঞ্জ হয় তখন আসলে মডেলের প্রপার্টিগুলো নষ্ট হয়ে যায়, মানে মডেল আস্তে আস্তে কি করে, কোলাপস করে। তো মডেল যাতে কোলাপস না করে এই জন্য আমরা কি করি, সবসময় মডেলকে মনিটরিং করি। মডেল মনিটরিং করার জন্য আমরা ইউজ করি কি, ডেটা ড্রিফট ক্যালকুলেশন করি আর কি। ঠিক আছে? তো এই ড্রিফট ক্যালকুলেশন করার জন্য অনেক রকম টুল আছে। আপনাদের এখন বের করতে হবে যে, এটা কিন্তু এমএল অফস এর কনটেক্সটে বলছি, এআই ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আপনি যখন কোনো একটা ভেক্টর জেনারেট করতেছেন, আপনাকে বের করতে হবে এই ভেক্টরটা আসলে আপনি যখন দিচ্ছেন এটা কি আসলে ড্রিফট করতেছে কিনা। এইটা আসলে অনেক কঠিন পার্ট। এইখানে হচ্ছে আসলে সব, আমি যদি বলি বাকি সবকিছু অনলাইনে ইন্টারনেটে পাওয়া যায়, কিন্তু আপনি যে আপনার ভেক্টর এমবেডিং এর যে লেয়ারটা সেটা যে রেসপন্স দিচ্ছে এবং সেই রেসপন্স অনুযায়ী আপনার সিস্টেম যে ঠিকমতো কাজ করতেছে, এইটা মনিটরিং এবং ইভ্যালুয়েশন দিয়ে দেখানো হচ্ছে সবচেয়ে কঠিন পার্ট। কারণ আপনি এখন যদি চ্যাট জিপিটি কেউ জিজ্ঞেস করেন, ও আপনাকে অ্যান্সার দিতে পারবে না, আমার কাছে মোটামুটি অ্যান্সার নাই। আমি আবার বলি, অর্থাৎ আপনি রিকোয়েস্ট করছেন আপনার টোকেন দিয়ে, সেই টোকেনটা ভেক্টর এমবেডিং এর কাছে গেল, এমবেডিং জেনারেট হলো। এই এমবেডিংটা কি আসলে পারফেক্ট হয়েছে? তার কোনো মেট্রিক্স কি আপনার কাছে আছে? নাই। এমবেডিং সার্চ করলো, কোথায় সার্চ করলো? আপনার ভেক্টর ডেটাবেসে সার্চ করলো, সার্চ করার পরে সে তারপর সেখান থেকে সেই টপ 10 যেটা পাইলো সেইটার উপর বেস করে সে যখন আবার সার্চ সিস্টেমে সার্চ করলো, এই পুরো প্রসেসের মধ্যে পুরো প্রসেসটাকে আপনি আসলে মানে মনিটরিং করবেন কোন অ্যাসপেক্টে, কতটুকু কারেক্ট, ও যে রেসপন্সটা দিল এটা আসলে কতটুকু কারেক্ট। এগুলো আপনি বলছেন ছোট অ্যাপল ফোন, ও আপনাকে ছোট আপেল দিচ্ছে, তখন আসলে কিন্তু সিস্টেমটা কাজ করতেছে না, মানে সিস্টেমে কোনো মানে আউটপুট নেই আসলে। ওটা পুরো একটা কি বলবো, রং মানে বিচ্ছিন্ন, মানে সিস্টেমটা পুরোপুরি মডেলটা নষ্ট হয়ে গেছে বলতে পারেন। এইটা হয় সাধারণত, এইটা কখন হয়, যেহেতু আমাদের মডেলের যে এমবেডিং লেয়ার সেটা হচ্ছে কি আনডিটারমিনিস্টিক। আপনাদের এআই ইঞ্জিনিয়ার হিসেবে আসলে এইটাকেই এখন টেম করতে হবে যে এই সিস্টেমটাকে আমরা এমনভাবে টিউন করবো, এমনভাবে বানাবো, এমনভাবে করবো যাতে আসলে আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারি, আমার ইভ্যালুয়েশন এইভাবে করে কাজ করতেছে, ঠিক আছে, ডেটা চেঞ্জ হলে আমি এইভাবে করে ট্রেন করাবো, শেষ, দ্যাটস ইট। ঠিক আছে? Right. এইটাই সবচেয়ে কঠিন পার্ট। এখানে হচ্ছে একটা মানে ছোট্ট একটা রেফারেন্স আছে যে there was a very famous paper in 2019-2020 দিকে, সেটা হচ্ছে যে টেকনিক্যাল ডেপথস অফ মেশিন লার্নিং সিস্টেমস আর কি। সো ওইখান থেকে আর কি বেসিক্যালি 2021 হতে পারে, আই এম নট শিওর, ঠিকভাবে মনে করতে যদি পারি। ওইখানে বেসিক্যালি ওইখান থেকে আর কি এমএল অপস বা এই কনসেপ্ট গুলো আসলে মোটামুটি একটু পপুলারাইজ হওয়া শুরু করে, যে আসলে মডেলের মানে একটা এমএল সিস্টেমে আসলে মডেল লেয়ারটা আসলে খুবই কম, বাট এর সাথে রিলেটেড যে কম্পোনেন্ট গুলো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আমরা যাই বলি কেন, অপারেশনালাইজিং বিষয়গুলো, সেগুলো হচ্ছে সব থেকে বেশি। ঠিক আছে? ইনফ্যাক্ট আমরা যদি এই ইলাস্ট্রেশনটা যদি দেখি, সেটা কিন্তু সেটাই, রাইট? আর ওভারঅল সিস্টেমের মডেল লেয়ারটা আসলে খুবই ছোট একটা জায়গা, কিন্তু ইন এ সেন্স মানে এটাকে আপগ্রেডেশন করতে, এটাকে অপটিমাইজ করতে আসলে একটা বিশাল এবং বিগার সিস্টেম, সেটাকে আসলে বলা যেতে পারে আসলে একটা টেকনিক্যাল ডেপথ আসলে। সো এই টেকনিক্যাল ডেপথটা আপনাদের রিমুভ করা, এটাই হচ্ছে আপনার ধরা যাক এআই ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটা বিশাল একটা মানে একটা কাজের জায়গা। আচ্ছা, সো যেটা বলছিলাম, আমাদের এখানে কম্পোনেন্ট গুলো হচ্ছে এয়ারফ্লো পাইপলাইন্স এর কিছু থাকতে পারে, যেগুলো হচ্ছে আমাদের ফাইন টিউনিং এর সাথে রিলেটেড থাকতে পারে। ঠিক আছে? ডেটা পাইপলাইন হয়তো বা এরকম থাকতে পারে যে ডেটা সেট জেনারেশন, সেম হচ্ছে ধরা যাক আমাদের ফাইন টিউনিং প্রসেসেস, রাইট? দেন হচ্ছে সেটাকে ধরা যাক ফাইন করে আবার হচ্ছে আমাদের যে মডেলের সার্ভিস আছে, মডেল সার্ভিস আমরা বলতে পারি এটাকে, সেখানে ডিপ্লয় করা। সো এটা হচ্ছে আমাদের এই যে এয়ারফ্লো পাইপলাইনের কথা আমরা চিন্তা করতেছি, তার আন্ডারে থাকতে পারে। সো এরকম আর কি, ধরা যাক আপনার মাল্টিপল পাইপলাইনও রান করতে হতে পারে। ঠিক আছে? সো এই পাইপলাইনটা তো হচ্ছে বা এই যে অপারেশনস গুলো, সেগুলো কিন্তু আপনাদের আবার তখন কোনো না কোনো মানে কম্পিউটেশনাল হার্ডওয়্যারে হয়তো আপনার কাজ করতে হবে, রাইট? সো সেই কম্পিউটেশনাল হার্ডওয়্যার বা হচ্ছে ওভারঅল যে জিনিসটাকে আমরা যদি বলি, সেটা হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে? এখানে কিন্তু আমরা অলরেডি কিছু কিছু ডিসকাস করেছি যে ইনফ্রাস্ট্রাকচার বা ওভারঅল হার্ডওয়্যার রিসোর্সেস, সেখানে কিন্তু কি থাকবে, কনস্ট্রেইন্ট থাকবে। যদি
কনস্ট্রেন্ট নাই থাকে, যেটা সজল ভাই একটু আগে বললেন যে কোনো সিস্টেমই আসলে ইনফিনিটলি স্কেলেবল না, আর হচ্ছে জিনিসটা আসলে ফিজিবল না, ঠিক আছে, বোথ এন্ড, ইকোনমিক এন্ড বা অন্যান্য এন্ড। সো ওই কনস্ট্রেন্টস এর আন্ডারে কিভাবে আপনি ওই ইনফ্রাস্ট্রাকচারটা ম্যানেজ করবেন, ডিপ্লয়মেন্ট ইনফ্রাস্ট্রাকচার, সার্ভিস ইনফ্রাস্ট্রাকচার, সেটা হচ্ছে এখানে অনেক দেখার বিষয়, ঠিক আছে। সো এটা কিন্তু আপনার অনেকটা ফ্লেক্সিবল থাকবে, যেমন হচ্ছে আই গেস কেউ চাইলে সেটাকে আপনাদের মতো করে ডিপ্লয়মেন্ট করতে পারে যে কোনো উপায়, যেটা আমরা বললাম যে একটা মিনিমাল ওয়েতেও আমরা হচ্ছে স্ট্রেস টেস্টিং এর কাজটা করি আপনাদের সিস্টেমটাকে, যাতে হচ্ছে আমরা ইভালুয়েট করতে পারি যে আপনাদের সিস্টেমটাকে আপনারা রিলায়েবল করতে পারছেন কিনা, ঠিক আছে। দুইটা ইম্পর্টেন্ট এক্সপেক্ট, একটা হচ্ছে কি, একটা হচ্ছে রিলায়েবিলিটি, একটা হচ্ছে কি স্কেলেবিলিটি, রাইট। সো এই দুটো ইম্পর্টেন্ট এক্সপেক্টস এখানে আছে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের একটু মাথায় রাখতে হবে যে আসলে কিভাবে কি এগুলো করা যায়। এগুলো ফ্লেক্সিবল থাকবে, যে আপনাদের মতো করা যায়। সো আমরা আপনাদের কাছে কোশ্চেন করবো, এবং অবশ্যই আমাদের এখান থেকে কিছু তো পুশ করাই হবে যে আচ্ছা এখানে এই অপশন গুলো আছে, বা হচ্ছে এই জিনিসগুলো আপনাদের করা উচিত বা আপনারা করতে পারেন এরকম। অলরাইট, দেন আমরা যেটা ছিলাম, সো আমাদের ওভারঅল ওয়ার্কফ্লোটার ভিতরে হচ্ছে আবার মাল্টিপল পাইপলাইন থাকতে পারে নেস্টেড। সো এই যে জিনিসগুলো ফরম হচ্ছে সার্ভিসেসটাকে ডেভেলপ করা, দেন হচ্ছে মডেল লেয়ার, দেন হচ্ছে ডেটাবেস লেয়ার, ভেক্টর ডেটাবেস লেয়ার, এই সবগুলোকে আবার যদি আমরা নতুন করে করতে চাই, মানে আমাদের যে কন্টিনিউয়াস যে চেঞ্জেস গুলো হচ্ছে সেই অনুযায়ী আমাদের কন্টিনিউয়াস যদি আনতে চাই, তাহলে হচ্ছে আমাদের একটা কি লাগবে, ওই যে সিআইসিডি পাইপলাইন। এখানে সজল ভাই চাইলে কিছু অ্যাড করতে পারেন, যে আমরা হচ্ছে এটাকে কিভাবে ডিজাইন করতে পারি, বা হচ্ছে কিভাবে আসলে ডিজাইনের চিন্তা ভাবনা করতে পারি এরকম। রাইট, এই জন্য আসলে আমাদের অর্কেস্ট্রেশন এর ল্যাবগুলো আগে দিয়ে দেওয়া, সেটা হচ্ছে যে সাধারণত অর্কেস্ট্রেশন ওয়ার্কফ্লো গুলো কি হয়, এগুলো এগুলো সাধারণত ডিউরেবল এক্সিকিউশন ইঞ্জিন বলে এদেরকে, যেটা আসলে কোন একটা কাজ খুবই আম, একটার পর একটা কাজগুলো ওয়ার্কফ্লো, মানে ওয়ার্কফ্লো যদি আমি বলি, ব্যাপারটা এরকম, আমার 20টা কাজ আছে, সেই 20টা কাজকে একটার পর একটা করতে হবে, ঠিক আছে। সো এয়ারফ্লো আপনাদেরকে এই ফ্যাসিলিটিটা দিবে। সো সিআইসিডি মানে ব্যাপারটা এরকম না যে গিট হাব অ্যাকশনস, জেনকিন পাইপলাইন্স, ব্যাপারটা এরকম না, বা গিট ল্যাব, আর্গো সিরিজ, নট লাইক দ্যাট। সিআইসিডি ব্যাপারটা হচ্ছে এই যে যখনই আমি আপনাকে ডেটা চেঞ্জ করে দিব, সিস্টেমের কোন একটা প্রপার্টি চেঞ্জ করে দিব, সেই সিস্টেমের প্রপার্টিকে আপনি আসলে কত তাড়াতাড়ি প্রপাগেট করতে পারতেছেন আপনার সিস্টেমের ভিতরে, অর্থাৎ এই এই কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্টের প্রসেসটা আপনার এখানে আছে কিনা। সো মডেলের ক্ষেত্রে, এমবেডিং মডেল বা অন্য ইসের ক্ষেত্রে এখানে সাধারণত ওয়ার্কফ্লো ইঞ্জিনগুলো ইউজ করা হয়। আর অ্যাপ্লিকেশন ডেপ্লয়মেন্টের সিআইসিডি তো আমরা সবাই জানি যে সাধারণত কেউ কেউ হয়তো জেনকিন্স ইউজ করে, কেউ হয়তো গিটহাব অ্যাকশনস ইউজ করে। সো এইখানে আপনি খুবই মজার ওয়েতে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে গিটহাব অ্যাকশন থেকে আপনি এয়ারফ্লোর ওয়ার্কফ্লোকে ট্রিগার করতে পারেন লিটারালি। অর্থাৎ আপনার নতুন একটা মডেল আপনার ডিপ্লয় করা দরকার, আপনি গিটহাব অ্যাকশন ওয়ার্কফ্লোকে ট্রিগার করে দিলেন, ও তখন আপনার ওই অ্যাপাচি এয়ারফ্লোর যেই পাইপলাইন, সেখানে গিয়ে ট্রিগার একটা ইভেন্ট পাঠালো। বেসড অন দ্যাট ইভেন্ট অ্যাপাচি এয়ারফ্লো ধরেন ডেটা এস3 বাকেট থেকে টান দিয়ে ওই ডেটার বেসিসে আপনার মডেলটাকে ফাইন টিউন করলো বেসড অন আপনার আগের অ্যালগোরিদম, ঠিক আছে। রাইট, হচ্ছে আমাদের যে ডেটা সেট জেনারেটেড থাকবে সেটাকেও কিন্তু আমাদের ভার্সনিং এর বা হচ্ছে স্টোরিং এর একটা বিষয় থাকতে হবে। হ্যাঁ, আমরা ভার্সন এর থেকে না যেতে হয়, কারণ আসলে ওটা দ্যাট উড বি লাইক রিয়েলি কমপ্লিকেটেড। সো হ্যাঁ, মানে আমরা মনে স্টোরিং হয় এর আজকে যেটা বিষয়টা করি, আসলে আজকে কিন্তু এখানে দরকার। একটা ক্লোজার টানার চেষ্টা করি, কারণ অনেকগুলো জিনিস কভার হয়ে গেছে, অনেক কিছু বলে ফেলছি। এইগুলোকে আমরা হচ্ছে আজকে যেটা করার চেষ্টা করলাম, ফুল একটা আরো বেশি একটা ইনডেপথ পিকচার দেওয়ার চেষ্টা করলাম। সো এরপর হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের দিকে যাব, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট বলতে এমবেডিং কেমনে করতে হয়, ভেক্টর ডেটাবেস আমি এডব্লিউএস এ কেমনে ডিপ্লয় করব, ঠিক আছে। আমার মনে হয় এখন সবাই বুঝতে পারতেছেন আসলে যে কোশ্চেন আগে দিয়ে দেওয়ার আসলে কারণটা কি। সবাই হয়তো এটা মেক সেন্স করতেছে এখন। আরেকটা কনটেক্সট এখানে আছে ভাই, যেটা হচ্ছে আমি ইনফ্রাস্ট্রাকচার যে বিষয়টা, ইনফ্রাস্ট্রাকচার বিষয়টা আমরা ফ্লেক্সিবল রাখবো কিনা, সেটা হচ্ছে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কেউ হয়তো চাচ্ছে যে আমার সিস্টেমটা যেহেতু হচ্ছে রিলায়েবল হতে হবে, সবসময় হচ্ছে অ্যাক্সেসিবল থাকতে হবে যে কোনো স্ট্রেসের ক্ষেত্রে, তখন সেখানে আমরা কুবারনেটিস বা হচ্ছে এরকম কোনো সলিউশনের কথা আমরা চিন্তা করবো কিনা।
বা হ্যাঁ এই জিনিসটা আসলে ফ্লেক্সিবল থাকবে কিনা, কেউ এটা একটা আসলে যদি পদ্ধতি। কুবারনেটিসে মানে নিতে চায় সেটা তার পুরোপুরি অপশন তার, রাইট, কিন্তু হ্যাঁ কথা হচ্ছে যে প্রত্যেকটা কম্পোনেন্ট অ্যাড করা মানে হচ্ছে জাজদের ওইটার জন্য কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। কারণ কুবারনেটিসে কেউ যদি যায় তখন তো আমি কোশ্চেন করবো, আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এই মডেলটাকে স্টোর করবেন, মডেলটাকে সার্ভ করবেন কেমনে, লামার মডেল আপনি একটা নোডের ভিতরে কি আটবে, যদি দুইটা নোড লাগে তখন আপনি কি করবেন, এরকম অনেক রকম right, কোশ্চেন চলে আসবে। হুম, আমি আমার কথা বলছি না, জাজরা করবে আর কি, ঠিক আছে। সো তখন আসলে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হবে। সেই জন্য আমি বলবো যে ফার্স্টে আমরা সিম্পল রাখার চেষ্টা করি যেটা আসলে, বাট আমরা জানা দরকার যে যে আমরা জানলে বেটার যে হ্যাঁ এটা কিভাবে করে স্কেল করা যায়, হ্যাঁ। ঠিক ইফ আছে। মানে কেপেবল অ্যাবাউট মানে সিস্টেমটাকে যদি আপনি স্টেবল করতে পারেন, রাখতে পারেন, যেমন হচ্ছে অনেক লাইব্রেরি আছে, ফর এক্সাম্পল কে সার্ভ আছে, কি ফ্লোর মতো বিষয় আছে, আপনি যদি রাখতে পারেন তখন কিন্তু প্লাস পয়েন্ট, কারণ আপনি তখন কিছু আহ, জিনিসটাকে আরো অ্যাক্সেসিবল করলেন, আরো রিলায়েবল করলেন, এটা আচ্ছা, এই আর ফাহিম ভাই একটা কোশ্চেন করছে, বাট ডকার সবার জন্য মাস্ট, ডকার দিয়ে করতে হবে, নাহলে আসলে হ্যাকাথন টাইমে ওটাকে মানে ডকার এবং ডকার কম্পোজ যাতে সবার থাকে, দিস রাইট। দ্য মাস্ট। ওকে, ফাহিম ভাই একটা কোশ্চেন করছে, সেটা অ্যান্সার দিয়ে হ্যাঁ আমরা S3 আপনাদের এক্সেস দিয়ে দেবো, এডব্লিউএস এর যে ল্যাবগুলো থাকবে সেখানে আপনাদের জন্য এডব্লিউএস অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, সেই এডব্লিউএস অ্যাকাউন্টের ভিতরে আপনি S3 তে আপনি, আই থিঙ্ক আমাদের এই ল্যাবগুলোতে একটাতে এরকম আছে তাহলে রাইট, হ্যাঁ এয়ারফ্লো আমাদের ল্যাবে। হচ্ছে, হ্যাঁ এয়ারফ্লো ল্যাবেতে আছে। জি কোন ল্যাবটা একটু যদি একটু কি শেয়ার করতে পারবে? সেকেন্ড ল্যাবটাই ইন্টিগ্রেশন অফ S3 উইথ অ্যাপাচি এয়ারফ্লো, রাইট, সেকেন্ড ল্যাব। অ্যাপাচি এয়ারফ্লোর সাথে S3 একটা ইন্টিগ্রেশন ল্যাব আপনাদের অলরেডি আছে, সেখানে আপনারা শিখবেন কিভাবে হচ্ছে আসলে S3 সাথে অ্যাপাচি এয়ারফ্লোকে ইন্টিগ্রেট করতে, মানে আপনারা, আমরা পুরা বড় প্রবলেমের ছোট ছোট পার্ট গুলোকে আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা পড়াশোনা করেন আর ওগুলোকে আস্তে আস্তে অ্যাড করেন লেগোর মতো। এন্ড দিস আর ভেরি বিগিনার ফ্রেন্ডলি, এবং হচ্ছে কনসেপ্ট গুলো হচ্ছে খুবই ভালো একটা রিফ্রেশার হিসেবে কাজ করবে। মানে এমন আছে যে আমরা খুব বেশি কমপ্লেক্স জিনিসগুলো ল্যাবে আছে, মানে একদম মাথার উপর দিয়ে যাবে এরকম মোটেই না, এবং ভালো লাগবে, মানে করতে ভালো লাগবে। মানে লার্নিং ম্যাটেরিয়াল এটা বলাটা আসলে একটু মানে একটা ভেগ শোনায়, বাট করতে আসলে মজাই লাগে, এটা আর কি। আই থিঙ্ক দ্যাটস, আর কার কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আমরা কোশ্চেনগুলো নিতে পারি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে আপনারা রিসোর্স কনস্ট্রেন্টের কথা বলতেছিলেন সেটা মডেলের ক্ষেত্রে, কিন্তু আমরা যেটি স্কেলেবল একটা সিস্টেম ডিজাইন করতে গেলে এখানে যেসব যতগুলো কম্পোনেন্ট ইউজ হচ্ছে, যেমন ধরেন আমরা কাফকা ইউজ করতে পারি বা কুবারনেটস বললেন বা এরকম অনেক, এগুলাই এতগুলো জিনিস একসাথে ইউজ করলে তো আমার অনেক রিসোর্স দরকার। সেক্ষেত্রে এই জায়গাটা কিভাবে দেখবো? অনেক রিসোর্স দরকার নেই তো আসলে, আপনি কাফকা এখানে এখানে কাফকার তো কোনো কাজ নেই, আমি একটা সার্চ এপিআই বানাইতে বলছি, সার্চ এপিআই বানাচ্ছে গেট না এপিআই। না, আমি যদি আমার ডিজাইনটা এভাবে করি যে আমি লোডটাকে ডিস্ট্রিবিউট করার জন্য আমার মানে লোড ডিস্ট্রিবিউট করার জন্য আপনি আপনি জাস্ট প্রথমে যদি কেউ বলে যে হ্যাঁ আমার একটা ইঞ্জিনিয়াক্স আছে, যে ইঞ্জিনিয়াক্স আমার দুইটা কন্টেনার, এটা ডকার কম্পোজ দিয়ে করা যায়, দুইটা অ্যাপ্লিকেশন কন্টেনার আমার রিকোয়েস্টটাকে সার্ভ করে দিবে, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে, আমি কিন্তু জানতে পারি যে হ্যাঁ ও আসলে ইঞ্জিনিয়ার্স বলতে বোঝাচ্ছে লোড ব্যালেন্সার, ওর যখন এডব্লিউএস এ যাওয়ার দরকার হবে তখন সে এডব্লিউএস এর লোড ব্যালেন্সার ইউজ করবে, দ্যাটস ওকে। আপনাদেরকে এডব্লিউএস এক্সেসও দেওয়া হবে, আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন, কিন্তু প্রবলেম হলো আপনি যখন এগুলোর অ্যান্সার জানবেন না তাহলে কিন্তু প্রবলেম, মানে রিয়েল রাইট অ্যান্সারটা আপনি যেটা করতে পারেন আগের থেকে অ্যান্সার রেডি করার জন্য আপনি এগুলো নিজে প্র্যাকটিস করে যাইতে পারেন, কিন্তু আপনার হ্যাকাথন টাইমে আপনার আসলে এত বড় ইনফ্রাস্ট্রাকচার ডিপ্লয় করতে গেলে ইট উইল বি ভেরি টাইম কনজিউমিং, এবং হাই চান্স যে আপনি এটা ফেল করবেন, তার থেকে বেশি ফোকাস করতে হবে মনিটরিং ম্যাট্রিক্স গুলোর দিকে। আচ্ছা আচ্ছা। যে কোনো সলিউশন আপনি যদি করেন সেটাকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হবে যে আপনি কিভাবে কমিউনিকেট করছেন, যদি হচ্ছে এখন তো খুব দ্রুত না বয়লার ওইটাই, প্লেট। মানে খুব বড় সিস্টেম ডেভেলপ করলে ওটা হ্যাকাথনের সময় ফেল হওয়ার পসিবিলিটি বেশি, মানে রাইট রাইট, আপনি চিন্তা ডিপ্লয়। করেন, রাইট আপনি চিন্তা করেন এটা লাইক একটা বড় জিনিস ডিপ্লয় করতে তো একটা একটা ইঞ্জিনিয়ারিং টিমেরও 3-4 দিন লাগে, সেখানে 12 ঘন্টার ভিতরে কিছু মানুষ কেমনে করবে, ইটস নট পসিবল, রাইট? জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার একটা কোয়েশ্চেন ছিল, জি প্লিজ। আমাদের রিসোর্স অ্যাকচুয়ালি কতটুকু অ্যালোকেট করা হবে? রিসোর্সের ডেফিনিশনটা যদি একটু মানে মানে আমাদের জিপিইউ কতটুকু দেয়া হবে বা জিপিইউ সিপিইউ? সাধারণত হচ্ছে যে 2 জিবি থেকে, ডিপিইউ আসলে আমরা প্রমোট করতেছে জিপিইউর দরকার নেই, কারণ আসলে এটা হচ্ছে জিপিইউ বেসড প্রবলেম না, এটা এআই ইঞ্জিনিয়ারিং প্রবলেম আর কি। জিপিইউ তারপর হচ্ছে 2 জিবি থেকে 4 জিবি একটা অ্যালোকেশন দেওয়া হবে, সেটা সার্ভিং এর জন্য, নট ট্রেনিং, ঠিক আছে। সার্ভিং মডেলের দুইটা পার্ট, যে কোনো মডেলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সার্ভিং আর হচ্ছে ট্রেনিং। কারণ সার্ভিং মডেল ট্রেন করার জন্য বা ফাইন টিউন করার জন্য, এখানে ট্রেনিং তো আপনাদের লাগবে না, ফাইন টিউনের জন্য লাগবে। ফাইন টিউনের জন্য খুব সুন্দর একটা টুল আছে আনস্লথ, ঠিক আছে, বলতে পারেন এটা কাইন্ড অফ এখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। সে আনস্লথ এআই দিয়ে তাহলে আপনাদেরকে মানে ফাইন টিউন করে দেখাবে, ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে সার্ভিং। সার্ভিং এর জন্য যদি আপনাদের মডেল ওয়েটস
2 থেকে 4 জিবির মধ্যে যদি অ্যাকোমোডেট করতে পারেন, তাহলে সেটা আমাদের যে জিপিইউ সিস্টেম ওর ভিতরে দিয়ে আপনি ডিপ্লয় করে দেখতে পারেন। ঠিক আছে? এইখানে প্রবলেম হচ্ছে যে জিপিইউ সিস্টেমে যখন দিবেন তখন আপনাদের ঝামেলা আরো বাড়বে। কেন বলতেছি, তখন যে কোশ্চেনগুলো হবে সেগুলো হচ্ছে ফ্ল্যাশ অ্যাটেনশন কি, আপনি এখানে ফ্ল্যাশ অ্যাটেনশন থাকলে পরে আপনি কি কি বেনিফিট পাইতেন। সো যদি কেউ জিপিইউ ইউজ করেন তাহলে তাহলে একটু মাথায় রাখেন তাকে জিপিইউর এই সব আরো মনিটরিং ম্যাট্রিক্স গুলো থাকবে। ভেরি গুড কোশ্চেন। যেমন জিপিইউ কে কিন্তু মনিটর করতে হয়, জিপিইউর কত পার্সেন্ট ইউজ হচ্ছে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো যখন আসবে তখন ইট উড বি মানে আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই, আমাদেরকে এখান থেকে দিয়ে দেওয়া হবে। বাট এই কোশ্চেনে যাতে অ্যান্সার গুলো থাকে রেডি করে আসতে হবে এবং মনিটরিং ড্যাশবোর্ডে দেখাইতে হবে যে আপনি জিপিইউ কত পার্সেন্ট ইউজ করতেছেন, আপনার যখন টোকেন জেনারেট হচ্ছে বা এমবেডিং জেনারেট হচ্ছে তখন জিপিইউ কত পার্সেন্ট ইউজ করতেছে। ঠিক আছে? এই আর কি, মানে আপনি যত কম্পোনেন্ট অ্যাড করুন কোনো সমস্যা নেই, বাট আপনি যদি ভালোভাবে কমিউনিকেট করতে পারেন, জিনিসটাকে ঠিকভাবে স্টেবল রাখতে পারেন, অবশ্যই সেটা আমাদের জন্য, মানে আপনার টিমের জন্য এবং সেজন্য খুবই ভালো। এটাই ডেটা আর কি। ডেটা ডিপেন্ড, কারণ এখানে আসলে এত কিছু বলার কারণ হচ্ছে এখানে অনেকে আসলে যারা নতুন তাদের আসলে যেটা হচ্ছে হয়তো আপনারা ফ্যান্সি কোনো জিনিস চিন্তা করবেন, তো ফ্যান্সি জিনিস আসলে ফ্র্যাজাইল হয় কিন্তু। তো এখানে আপনি যারা এখানে যখন আসবেন, যেমন তোমরা যখন আসবেন ব্রেন স্টেশনে যখন আসবেন, দেখবেন অনেকে আছে যারা আসলে অনেক ধরে কাজ করতেছে, তারা দেখবেন খুব ফ্যান্সি শাইনি টুল কিন্তু ইউজ করে না, তারা সলিড জিনিস ইউজ করার চেষ্টা করে। কেন? কারণ হচ্ছে সবগুলোর পিছনে তাদের একটা ডেটা ড্রিভেন লজিক থাকে। সো নতুনদের জন্য এটা আমি বলবো, এটা একটা ইন্সপিরেশন যে আপনারা যেটা ইউজ করতেছেন আপনি জানেন যে আপনি এটা ইউজ করতেছেন, এটা কেন ইউজ করতেছেন। আমি মনে হয় অ্যান্সারটা দিতে পারছি যে আপনার আপনার এই ডিসিশনের পিছনে একটা ডেটা থাকে যে আমি এই কারণে ইউজ করছি। ঠিক আছে? জি, থ্যাংক ইউ। জি, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? আই আমার একটা জি কোশ্চেন আছে। জি 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 প্লিজ। ভাইয়া, আমাদের যে ডেটা গুলো দেওয়া হবে ট্রেনিং এর জন্য, এটা কি মানে তখনই দেওয়া হবে অন ফিল্ডে, নাকি আগে থেকে বলে দেওয়া হবে এরকম এই কিছু? পার্টটা আমরা এখনো বলতেছি না আপনাদের এই সবাই আমাদের যেহেতু আসলে অনেকগুলো সেশন হবে, সেশন থেকে আমরা বুঝতে পারবো সবার কি অবস্থা, সেটার উপর বেসিসে এই জিনিসটাকে আমরা ভেরিয়েবল রাখছি। বাট আপনারা যেটা করতে পারেন, ডেটার ডোমেন আপনারা সিলেক্ট করতে পারেন। কেউ যদি ডেটা ডোমেন সিলেক্ট করে, ডেটা ডোমেন মানে কি, মানে আপনি বললেন আমি আসলে টেক প্রোডাক্টে ডেটা নিয়ে কাজ করতে চাই, তাহলে আপনি কিন্তু এই টেক প্রোডাক্টের ডেটা রুল আপনি যদি বলে কোনো এলএলএম কে বলেন, তাহলে আপনাকে ডেটা জেনারেট করে দিবে। টেক প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে কি, আপনি বলেন আমি হচ্ছে আমাকে তুমি 5,000 ডেটার মানে 5,000 ডেটা এন্ট্রি দাও একটা ই কমার্সের জন্য, যেখানে PS4 মোবাইল তারপর হচ্ছে টিভি এগুলো থাকবে। ও কিন্তু আপনাকে আপনার রুলের বেসিসে আপনাকে সুন্দর করে ডেটা জেনারেট করে দিবে। কেউ যদি বলে যে হ্যাঁ আমি আসলে বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চাই, ফুড না ফলের পার্ট নিয়ে কাজ করতে চাই, তুমি আমাকে ফলে 5,000 ডেটা জেনারেট করে দাও বেসড অন এই রুল, তাহলে কিন্তু তাকে ওইটা জেনারেট করে দিবে। এটা আপনাদের জন্য আমি বলবো আপনারা এখন থেকে সিলেক্ট টিম যখন বানাচ্ছেন আপনারা সিলেক্ট করে ফেলেন এখন। সুবিধা হচ্ছে কি, ডেটার উপরে দখল থাকাটাও ইম্পর্টেন্ট, মানে আপনার ডেটাটা কেমন, ডেটার প্রপার্টি কেমন, সেইটা বুঝতেও কিন্তু ইট টুকস অ্যারাউন্ড 2 উইকস। ঠিক আছে? সো আমরা এখন পর্যন্ত আমাদের আমাদের যে ইন্টেনশন সেটা হচ্ছে যে অন দ্য স্পটে ডেটা না দেওয়া, তাহলে পুরো জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হইতে পারে আপনাদের জন্য। বাট সে ডিপেন্ড করতেছে সবার স্কিলের উপরে, মানে আমাদের সবার লাইক কতটুকু যাইতে পারে এটার উপরে আসলে, যাতে এটা 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 পিছনে একটা রিজন আছে ভাই, আসলে ফেয়ার প্লেটা রাখা আর কি, যেহেতু জুনিয়ররাও আছে সবার একটা ফেয়ার প্লে যাতে হয়। সো ডেটা আপনারা জেনারেট করে নিতে পারেন। যদি টিম থেকে বলে দেন যে আমরা ডেটা জেনারেট করে নিব, আমরা এই ডোমেন নিয়ে কাজ করবো, দ্যাটস ভেরি গুড। অর্থাৎ আপনি সার্চ সিস্টেম বানাচ্ছেন, কেউ বানাচ্ছে কিসের জন্য, একটা ওই ইলেকট্রনিক ই কমার্সের জন্য, কেউ বানাচ্ছে ফলের ই কমার্সের জন্য, কেউ বানাচ্ছে ধরেন লাইক বিল্ডিং এর ই কমার্সের জন্য, রাইট? রুমের ই কমার্সের জন্য। প্রপার্টি কিন্তু কি, আপনি রুম সার্চ করতে পারেন, বিল্ডিং সার্চ করতে পারেন। ঠিক আছে? সার্চ কিন্তু বিশাল ডোমেন আর কি। So আপনারা যে কোনো ডোমেন সিলেক্ট করতে পারেন, ডেটা ডোমেন। জি ভাইয়া, তো ডোমেইনটা আমরা সিলেক্ট করতে পারি, কিন্তু এমন কি কোনো অপশন থাকবে যে আপনারাই বলে দিবেন বা আপনারা কোনো ডোমেইন নির্দিষ্ট করে দিবেন, এরকম কিছু থাকবে, নাকি আমাদেরই সিলেক্ট করতে হবে সবসময়? আমরা এখন আমরা হ্যাঁ মানে এটা আসলে ভাই আমরা নেক্সট সেশনে ডিক্লেয়ার করতে চাচ্ছি, এখনই চাচ্ছি না। বাট ধরে নেন আমরা এইটার দিকে বেশি অ্যালাইন, আপনারা ডেটা জেনারেট করবেন, আপনার ডোমেইন সিলেক্ট করবেন, তাহলে জিনিসটা ফানটা মানে হ্যাকাথন অনেক মজার হবে আর কি। এটা হচ্ছে আমাদের ইনক্লাইনেশন, মানে আমরা এটা ভেবে চিন্তা করতেছি। ওকে, এখানে ঠিক আছে। ইমরুল হাসান ভাই খুব সুন্দর করে বলছে
doesn't matter what resources are we using, we should be able to justify our implementation against our business case, right? That is my That's nice. exactly. Yes, yes. ঠিক আছে? মানে পুরো কনভারসেশনটা এখানেই আসলে কনসলিডেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, খুবই সুন্দর। এক্স্যাক্টলি। যেটা ইউজ করতে সেটা পেছনে তো, কারণ আপনি যখন এটাকে প্রোডাকশনে ডিপ্লয় করবেন, ইউ হ্যাভ টু পে মানি টু দ্য ক্লাউড কোম্পানিজ, রাইট? AWS কে বিল পে করতে হবে, ডিজিটাল পে করতে হবে। সেইটা যদি আপনার কস্ট পরিমাণ এতই বেশি হয়ে যায় যে আসলে এটা ওই কোনো ভ্যালু অ্যাড না করে, তাহলে কি বলবো, এটা আসলে লাভ নাই। এবং আপনি যখন একটা ব্যাপার বলি, যারা যারা এখানে নতুন আছে, তারা যখন ML বা AI ইঞ্জিনিয়ারিং এর ইন্টারভিউতে যাবেন, এইটাকে এই কোশ্চেন করে কিন্তু আপনাকে আটকায় দিবে। মানে তোমার এই সিস্টেম কি আসলে প্রোডাকশনে কোনোদিন যাবে? কেন যাবে না? এই কারণে যাবে না, এত টাকা কোনো কোম্পানি নাই তো। নাই মানে এটা খুবই একটা রং পারসেপশন। মানে আহ, আপনি একটা পার এপিআই কলে একটা সাধারণত একটা থ্রেশহোল্ড থাকে, এত টাকা বেশি দেওয়া যাবে না। সেই থ্রেশহোল্ডের বাইরে গিয়েও যদি আপনি সিস্টেম বানান, তাহলে ওই সিস্টেম কখনোই প্রোডাকশনে যাবে না, ফর শিওর। থ্রেশহোল্ডের এগেইনস্টে হচ্ছে আমাদের রেভিনিউ তো জেনারেট করতে হবে, সেটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। মানে ওই কত কমপ্লেক্স হিসেবে আমরা না যাই, বাট মূল বক্তব্য কিন্তু এইটাই। ফর এক্সাম্পল, এটা কিন্তু অনেক কম মনে হতে পারে প্রেজেন্ট যে হাইপার স্কেলিং যে ট্রেনিং, যে মাত্র 2 থেকে 4 জিবি জিপিইউ, বাট এই স্কেলের জিপিইউতেই কিন্তু হচ্ছে আপনার বেশ কিছু বিলিয়ন ডলার ই কমার্সের কম্পোনেন্টটা চলতেছে, রাইট? মানে আমরা যখন ডিসকাস করেছি, ফর এক্সাম্পল ম্যাক্রো, ফর এক্সাম্পল আর একটা কি যেন ছিল। সো ওদের সার্চ কম্পোনেন্ট কিন্তু এইরকম একটা মানে হচ্ছে রিসোর্সের ভিতরেই চলছে, ঠিক আছে? এবং ওখানে কিন্তু ওরা খুব মানে মানে আমরা যে ট্রিভিয়াল যে ওপেন সোর্স মডেল কথাগুলো বলি, যেমন হচ্ছে বার্ট, সেগুলোর উপর বেস করে কিন্তু ওরা সলিউশন গুলো বানায়, ঠিক আছে? সো আমাদের ওই জিনিসটা আসলে একটু মানে আমাদের একটু কনফিডেন্ট থাকা উচিত যে আসলে আমরা যে সলিউশন গুলো রাখছি সেটা যেন আমরা ঠিক সুন্দরভাবে কমিউনিকেট করতে পারছি, এটা আর কি। অলরাইট, তাহলে কি আমরা হচ্ছে আজকে ক্লাসটা শেষ শেষ করে করি। আজকে ইটস বিন এ ভেরি লং টাইম। আই থিঙ্ক আমাদের শেষ করা উচিত। জি জি, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ এভরিওয়ান। আই থিঙ্ক নেক্সট ক্লাসগুলোতেই হবে আর কি, আরো আরো ডিটেলস আমরা জানতে পারবো, দেখা যাক। জি জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাই, আমার একটা প্রশ্ন ছিল, আছেন কেউ?